ইয়েস, আপনারা শুনছেন ভূত এফএম নাইট। আপনাদের সঙ্গে আছি আমি আরজে সাদ। আমাদের চারিপাশে এমন অনেক কিছু আছে যেগুলো আমরা দেখতে পাই না, কিন্তু সেগুলো ঠিকই আমাদের দেখে, অনুভব করে, কখনো কখনো ছুঁয়েও যায়। ভূত, জিন কিংবা কালো জাদু এগুলো শুধু গল্পের বিষয় না, অনেকের কাছে এগুলো ভয়ঙ্কর বাস্তবতা। রাত গভীর হলে যখন চারিপাশ নিস্তব্ধ হয়ে যায়, ঠিক তখনই নাকি তারা সবচেয়ে বেশি সক্রিয় হয়। কিছু দরজা আছে যেগুলো খোলা উচিত না, কিছু নাম আছে যেগুলো ডাকা উচিত না, কারণ একবার যদি তারা সাড়া দেয় তাহলে ফিরে আসার পরটা আর আগের মতো থাকে না। আমাদের আজকের ঘটনাটাও ঠিক তেমনই। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের আজকের ইমেলে। ইমেলটা যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম সাদ ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি চট্টগ্রাম থেকে তানভীর হাসান রাকিব বলছি। আমি এখন অনার্স প্রথম বর্ষের ছাত্র। আমি অনেক আগে থেকেই আপনাদের এই প্রোগ্রামটা শুনছি। আমার আজকের ঘটনাগুলো প্রচারযোগ্য হলে যারা আমাকে শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম। প্রথমে ভেবেছিলাম আমার ঘটনাগুলো ভয়েস রেকর্ড করে পাঠাবো, কিন্তু আমার উচ্চারণজনিত সমস্যার কারণে সিদ্ধান্ত নিই আপনাকে ঘটনাগুলো লিখে পাঠাবো ইমেলের মাধ্যমে। আমি আমার ঘটনাগুলো খাতায় লিখে ঘটনা আকারে সাজাই, এরপর আমি টাইপ করে লিখছি। জানি না কেমন হবে, ভুল ত্রুটির জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। শুরুতেই বলে নেওয়া ভালো, আজকে আমি যে ঘটনাটি আপনাদেরকে শোনাতে চলেছি, এই ঘটনাটা আমার বাসাকে কেন্দ্র করে আমার নিজের সাথে ঘটা ঘটনা। আজকে আমি 4টা ঘটনা শেয়ার করব, অনুরোধ করছি মন দিয়ে শুনবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ঘটনা শুরু করি। সময়টা 2013-এর শেষের দিকে। আমি তখন 4র্থ শ্রেণীতে পড়ছি। আমার বাবা সরকারি চাকরি করার কারণে চট্টগ্রামের প্রতেঙ্গা অঞ্চলে বদলি হয়ে যান। বাবার অফিসের পাশেই বড় জায়গা নিয়ে নতুন একটি আবাসিক করে ওঠে। তখন 4-5টি বিল্ডিং ছিল সেখানে। বিল্ডিংগুলোর অবস্থান ছিল খুবই খোলামেলা এবং একটি থেকে অন্যটির দূরত্ব ছিল প্রায় 40 থেকে 50 মিটার। আমরা একটি 6তলা বিল্ডিং এর 5ম তলায় উঠি এবং আমাদের সাথে বেশ কিছু পরিবারও ওঠে সেই বিল্ডিং এ। আমাদের বিল্ডিংটি ছিল প্রধান রাস্তা থেকে 50 মিটার দূরে। যদিও রাতের বেলা খুব নীরব থাকতো জায়গাটা, কিন্তু সেই রাস্তা দিয়ে হঠাৎ কোনো মালবাহী গাড়ি যখন ঝাঁকুনি খেত, সেই শব্দে আমার বুকটা কেঁপে উঠত। আমার সাথে প্রাকৃতিক বা অতিপ্রাকৃতিক ঘটনা শুরু হয় 2016 সাল থেকে। তখন আমি প্রচুর ভৌতিক অনুষ্ঠান শুনতাম। রাতে ঘটনা শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম, তাই এফএম রেকর্ডার অন করে অনুষ্ঠানগুলো শুনতাম এবং পরবর্তী অংশগুলো পরবর্তীতে শুনে নিতাম। সে সময় আমার রুমে আমার খালাতো ভাই থাকতো। সে একটা কোম্পানিতে জব করত। তাদের কোম্পানির জব বা কাজের ধরন ছিল এমন যে 7 দিনই কাজ করতে হতো এবং পরবর্তী 7 দিন রাতে কাজ করতে হতো। তাই স্বাভাবিকভাবেই যখন ভাইয়ের রাতে কাজ থাকতো তখন আমাকে একাই ঘুমোতে হতো। আমাদের বাসায় 3টি বেডরুম, একটি ডাইনিং রুম, 2টি টয়লেট, 2টি বারান্দা এবং একটি রান্নাঘর। আব্বু আম্মুর রুম থেকে আমার রুম তখন বেশ খানিকটা দূরে। এবারে ঘটনায় প্রবেশ করছি। 2016 সালের মে মাসের কোনো একদিনের ঘটনা। আমি তখন 7ম শ্রেণীতে পড়ছি। আমার খালাতো ভাইয়ের সেদিন নাইট ডিউটি ছিল। আমার স্কুলের পড়া শেষ করতে করতে অনেক রাত হয়ে গেছিল। ঘড়ি না দেখার কারণে সঠিক সময়টা আমি বলতে পারছি না। আমার এখনো রাতের খাবার খাওয়া হয়নি, কিন্তু মা বাবা ঘুমোচ্ছেন, তাই আমার খাবার বেড়ে ডাইনিং রুমে বসে খাচ্ছিলাম। সেদিন ওই সময়টায় কেন যেন আমার খুব ভয় করছিল। চারিদিকে নীরব, নিস্তব্ধ, কোথাও কোনো আওয়াজ নেই। ঘড়ির কাঁটার টিক টিক শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমি টেবিলের এক প্রান্তে বসে খাচ্ছিলাম। টেবিলের বিপরীত প্রান্তে সেই ভয়ঙ্কর নীরবতা ভেঙে একটা বিকট আওয়াজ আমার কানে আসে। মনে হলো একটা অদৃশ্যকর শক্তিশালী হাত আমার টেবিলের উপর সজোরে আঘাত করছে। সাথে সাথে টেবিলের সমস্ত কিছু নড়ে উঠল। আমার পানির গ্লাসটা ঠাস করে পড়ে গেল টেবিলের উপর। আমি ডাইনিং রুমে কাউকেই দেখতে পেলাম না, তাই আমার ভিতর শরীর মুহূর্তেই কেঁপে উঠল। আমি এক দৌড়ে চলে যাই মা বাবার রুমে। আমার মনে হলো আমি কি ভুল শুনলাম, কিন্তু সেই বিকট ভয়ঙ্কর শব্দটা আমার মা বাবাও পেয়েছেন। এরপর আমি খাবার শেষ না করে মা বাবার রুমে এসে ঘুমিয়ে পড়ি।
পরদিন সকালে সবকিছু স্বাভাবিক ছিল। খালাতো ভাই ডে শিফটে চলে আসলো, তাই 7 দিন রাতে ঘুমোতে কোনো অসুবিধা হলো না এবং ততদিনে আমার ভয় কেটে গেছে। আমি ভাবলাম এ ধরনের কোনো ঘটনা হয়তো আমার সাথে আর হবে না, কিন্তু সত্যি কি তাই? না, এটা তো মাত্র শুরু। এবারে দ্বিতীয় ঘটনার মুখোমুখি আমি। এই ঘটনার কয়েক মাস পরেই ঘটে ঘটনাটি। সেই একই পরিবেশে। তখন পড়া শেষ করতে করতে রাত হয়ে গেছে অনেক। ঘড়িতে 1:10। ভাইয়া অফিসে চলে গেছে, মা বাবা ঘুমোচ্ছিলেন। সেদিনের সেই ঘটনা মনে পড়ে যায় আমার, তাই কিছুটা ভয় পাচ্ছিলাম। ভাবলাম আম্মুকে ডাকবো। আম্মুর রুমে যেতে হলে ডাইনিং রুম দিয়ে যেতে হয়, কিন্তু আমি ডাইনিং রুমে গিয়ে দেখি আম্মু। আবছা আলোতে যতটুকু দেখতে পেলাম, তিনি অন্ধকারের মধ্যে সাদা কাপড় পরে হালকা ঘোমটা দিয়ে মাথা নিচু করে বসে আছেন টেবিলের শেষ প্রান্তে। তখন কিছুটা স্বস্তি পাই, কিন্তু অদ্ভুত ব্যাপার, ডাইনিং রুমটাতে আসতেই আমার কাছে খুব ঠান্ডা লাগছিল। বারান্দা তো বন্ধ, তাহলে রুমটা এত ঠান্ডা হলো কিভাবে? যাই হোক, খাবার ঠান্ডা হয়ে যাওয়াতে আম্মুকে বললাম, আম্মু খাবারটা গরম করে দাও তো। আম্মু কোনো সাড়া দিল না। আমি আবারও আম্মুকে বললাম, খাবারটা গরম করে খাবারটা বেড়ে দাও, আমি টয়লেট থেকে আসছি। এখন একটা গোংকানির মতো আওয়াজ আমি শুনতে পাই। ভাবলাম তিনি হয়তো খাবার গরম করতে উঠেছেন। এরপর আমি টয়লেটে চলে যাই ফ্রেশ হবার জন্য এবং 7 থেকে 8 মিনিট পর টয়লেট থেকে বের হয়ে দেখি ডাইনিং রুমের লাইটটা এখন অফ করা। অল্প আলোতে দেখি আমার আম্মুর বসার জায়গা চেঞ্জ করে পাশের চেয়ারে মাথা নিচু করে বসে আছে। এরপর আমি তাকে কিছু বলি না। আমি আমার রুমে চলে যাই এবং গামছা নিয়ে মুখ মুছতে মুছতে ডাইনিং রুমে লাইটের সুইচের কাছে যাই লাইট চালানোর জন্য। লাইটের সুইচটি ছিল আমার আম্মু বসে থাকার ঠিক পেছনে, তাই আমি যখনই আম্মুর কাছাকাছি যাই তখনই আমার কাছে প্রচন্ড ঠান্ডা অনুভূত হয়। আমি বুঝতে পারছিলাম না এই ছোট্ট জায়গাটা এত ঠান্ডা হলো কিভাবে। তখন আমার গামছাটি আমার মুখে, তখন আমার ঠিক পেছনেই আমার আম্মু বসেছিল। আমি লাইট জ্বালাই। পরক্ষণে আমি পেছনে ফিরে দেখি ডাইনিং রুমে কারো কোনো অস্তিত্ব নেই। আম্মু তো বসেছিল এখানে, এত তাড়াতাড়ি কোথায় যাবে সে? ভাবলাম হয়তো ঘুমোতে চলে গেছে, কিন্তু এতটা নিঃশব্দে কিভাবে যেতে পারে? হয়তো রান্নাঘরে চলে গেছে। কিন্তু রান্নাঘরে গিয়ে দেখি না, কেউ নেই। এরপর আব্বু আম্মুর রুমে গিয়ে দেখি দরজা লাগানো, কিন্তু এত তাড়াতাড়ি আম্মু দরজা লাগিয়ে ফেললো, কোনো শব্দই পেলাম না। হতে পারে আমি শুনতে পাইনি কোনো কারণে। আমি তখন পর্যন্ত ভয় পাচ্ছিলাম না। রুমটা এত ঠান্ডা হয় বিষয়টা যদিও বুঝতে পারছিলাম না, তারপরও সব স্বাভাবিক লাগছিল আমার কাছে। এরপর আমি চেয়ারে বসি খাবার খাওয়ার জন্য এবং খাবারে হাত দেই। খাবারটি ছিল প্রচন্ড রকমের ঠান্ডা। মনে হলো মাত্র ডিপ ফ্রিজ থেকে খাবারটি বের করে আমাকে দেওয়া হয়েছে। আম্মু তো জানতো আমি এখনো রাতের খাবার খাইনি, তাহলে তিনি খাবার ফ্রিজে রাখলেন কেন? আমার তখন খুব রাগ হচ্ছিল আম্মুর উপর। তারপর কোনো মতে অল্প কিছু খেয়ে শুয়ে পড়ি। পরদিন সকালে আম্মুকে কিছুটা বিরক্তি সুরেই বললাম, তোমাকে রাতে বললাম খাবার গরম করে দিতে, তা না করে তুমি ফ্রিজ থেকে খাবার বের করে দিয়েছো কেন? কিছুটা অবাক হয়ে আম্মু বলে, কি বলিস, কখন বলেছিস আমাকে? তখন আমি আম্মুকে রাতের ঘটনা বলি। এরপর আম্মুর উত্তর শুনে আমি হতভম্ব হয়ে যাই। আম্মু বলল, আমি তো কাল রাতে ঘুম থেকে উঠিনি, ডাইনিং রুমে বসে থাকা তো দূরের কথা, আর আমি খাবার ফ্রিজেও রাখিনি, খাবার ঢাকা ছিল টেবিলে। আমি আম্মুর কথা বিশ্বাস করতে পারছিলাম না, তাই আবারও বললাম, মনে করে দেখো রাতে সাদা জামা পরে তুমি চেয়ারে বসেছিলে। আম্মু বলল, পাগল হয়েছিস, আমার তো কোনো সাদা জামা কাপড়ই নেই। আম্মুর কথা শুনে আমার ভয় দ্বিগুণ হলো। পরক্ষণে আম্মু জিজ্ঞাসা করলো, কিরে রাতে ভয় পেয়েছিস? আমি আমতা আমতা করে বললাম, আরে না, এমনি। মা বিষয়টা বুঝতে পারে এবং আব্বুকে বলে। আব্বু মসজিদ থেকে হুজুরকে ডেকে আনে। আমাদের ঘরে হুজুর প্রত্যেক রুমের 4 দেওয়ালে 4টি করে পেরেক লাগিয়ে দেয় এবং এভাবেই আমাদের ঘর বন্ধ করে দেয়। যেহেতু তখন আমার বোন আমার আম্মুর পেটে ছিল, তাই কোনো ধরনের রিস্ক নিতে চায়নি তারা। কিন্তু এখানে আমার অনেকগুলো প্রশ্ন। সেদিন রাতে যদি আম্মু টেবিলে বসে না থাকে, আমি তাহলে কাকে বসে থাকতে দেখেছিলাম, যে কিনা আম্মুর মতো কেন দেখা দিয়েছিল? আর আমার খাবার এত ঠান্ডাই বা হলো কিভাবে, বলতে পারবেন? এরপর অনেক দিন কেটে গেল। আমার বোনের বয়স 5 বছর। আমার খালাতো ভাই তখন বিয়ে করে অন্যত্র চলে গেছে, সুতরাং আমাকে তখন একাই ঘুমোতে হতো। 2021 সালের শেষের দিকে আমাদের বাসার রং করার কাজ হচ্ছিল। হুজুর পেরেকগুলো লাগিয়েছিলেন।
হুজুর যে পেরেকগুলো লাগিয়েছিলেন সেগুলো স্কচ টেপ দিয়ে দেওয়ালে লাগানো ছিল, তো তখন পেরেকগুলো দেওয়াল থেকে খুলে ফেলা হলো যাতে সুবিধা হয়। পরবর্তীতে পেরেকগুলো ফেলে দেওয়া হয়। এরপর থেকে ছোট ছোট ঘটনা ঘটতে থাকে, যেমন কল থেকে একা একা পানি পড়া। আমার পড়ার টেবিলের পাশে একটা বুকশেলফ ছিল, সেটা হঠাৎ করে নড়ে উঠত এবং অনেকক্ষণ যাবৎ তা চলত। তবু কেন যেন ভয় পেতাম না আমি। রাতে ঘুমোতে যাবার আগে আমার পানি খাওয়ার বোতলের মুখ আটকে রাখলে সকালবেলায় বোতলের মুখ খোলা অবস্থায় থাকতো। আমার রুমের জানালার বা পাশে পড়ার টেবিলে পড়ার সময় মনে হতো দুটি চোখ যেন জানালা দিয়ে আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। এই ঘটনাগুলো আমার সাথে এখনো ঘটে। এর পরের ঘটনা 2022-এর জানুয়ারি মাসে। সময়টা ছিল মাগরিবের আজানের পর। বাবা নামাজে চলে গেছেন এবং মা বোনকে নিয়ে হাঁটতে বের হয়েছিলেন। তখন প্রায় অনেকটা অন্ধকার হয়ে গেছিল। আমি সন্ধ্যার খাবার খেয়ে প্লেট ধোবার জন্য রান্নাঘরের বেসিনের কাছে যাই এবং প্লেট ধুতে থাকি। আবছা আলো ছিল, তাই লাইটটা অন করিনি। বোঝার সুবিধার্থে একটা কথা বলে রাখা ভালো। আমরা জানি মানুষ তার চোখের সাহায্যে মাথা না ঘুরিয়ে তার চারিপাশে 210 ডিগ্রি পর্যন্ত দেখতে পায়। আমাদের চোখের ফোকাস কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে থাকলে সেই বিন্দুর চারিদিকের দৃশ্যগুলো স্পষ্ট না হলেও আমরা অনুমান করতে পারি সেখানে কি আছে। যেমন ধরুন, আপনি যদি সোজা সামনের দিকে তাকিয়ে থাকেন, তখন আপনার ডানে বা বামে কোনো মানুষ দাঁড়িয়ে থাকলে যেমনটা দেখা যাবে, ঠিক তেমনি আমার ফোকাস যখন প্লেটের উপর ছিল, আমি লক্ষ্য করি আমার কোমরের পাশে কিছু একটা রয়েছে। আমি মাথা না ঘুরিয়ে বোঝার চেষ্টা করলাম এটা আসলে কি হতে পারে। পরক্ষণ আমি স্পষ্ট বুঝতে পারলাম আমার কোমরের কাছে একটা বাচ্চার মাথা, যে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে বলে মনে হলো। আমার কাছে কিছু একটা চাইছে সে, এমন একটা ভঙ্গিতে দাঁড়িয়েছিল যে আমার কাছ থেকে খাবার চাইছে। আমার চোখ তখন প্লেটের উপর ছিল। আমি বুঝতে পারছিলাম তার দিকে সরাসরি তাকালে হয়তো ভয় পেতে পারি, তাই আস্তে আস্তে মাথা সোজা রেখে পেছনের দিকে হাঁটছি। তখন রান্নাঘরের দরজার কাছে আসতেই প্লেটটি সেই বাচ্চার দিকে ছুঁড়ে দিয়ে ঘরের বাইরের সিঁড়ির উপরে গিয়ে বসি। এরপর আম্মু আসে, তখন একসাথে ঘরের ভেতর ঢুকি। এই ঘটনা আমি তখন আম্মুকে শেয়ার করিনি, যেহেতু আমি সরাসরি কিছু দেখিনি, তাই ভাবলাম ভুল হতে পারে আমার। পরবর্তীতে আম্মুর রান্নাঘরে যাই এবং দেখি প্লেটটা মেঝেতে পড়ে আছে এবং সেখানে কেউ নেই। এটা আমার চোখের ভুল কিনা ব্যাপারটা বোঝার জন্য আমি আবারও একই জায়গায় গিয়ে দাঁড়াই বেসিনের সামনে। এরপর আমি দেখার এবং বোঝার চেষ্টা করি সেরকম কোনো দৃশ্য আমি আবারও দেখতে পাই কিনা। কিন্তু সেখানে আমার কোমরের পাশে বাচ্চার মাথা জাতীয় কিছু দেখতে বা বুঝতে পারছিলাম না। কিন্তু কিছুক্ষণ আগে তো আমি স্পষ্ট বুঝতে পারছিলাম বাচ্চাটা আমার দিকে তাকিয়েছিল এবং মনে হচ্ছিল কিছু একটা চাইছে আমার কাছ থেকে। পুরো বাসাটা আমি তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, না, কোথাও পেলাম না বাচ্চাটাকে। তবে কোথায় গেল সেই বাচ্চাটা? এবারে আমি আমার বলার শেষ ঘটনা শুরু করছি। এই ঘটনাটি মারাত্মক রকমের ভয়ঙ্কর ছিল আমার জন্য। আমার খুব একটা বেশি নামাজ পড়া হতো না। তখন আব্বু ফজরের প্রত্যেক ওয়াক্তে আমাকে নামাজের জন্য ডেকে দিত। বাবার একটা অভ্যাস ছিল, বিশেষ করে ফজরের সময় আমাকে ততক্ষণ পর্যন্ত বাবা ডেকে যেত যতক্ষণ না আমি বাবার ডাকে সাড়া দেই। এখনও তার ব্যতিক্রম হয় না। সময়টা 2022 সালের মাঝামাঝি। তখন আমার সামনে এইচএসসি টেস্ট পরীক্ষা, তাই টুকটাক নামাজ পড়া শুরু করেছি। রোজার ঈদের প্রায় 1 মাস পর কোনো একদিন আমি খুব স্বাভাবিকভাবে রাতে পড়াশোনা করে ঘুমিয়ে যাই। এরপর ঘুমের মধ্যে বাবার ডাক শুনতে পাই। বাবা আমাকে ডাকছেন নামাজের জন্য। আমি তখন চোখ খুলে ফেলি, কিন্তু অলসতার কারণে তখন বাবার ডাকে সাড়া দিতাম না। ভাবলাম বাবা তো আমাকে ডেকে দিবেন, তখন না হয় ডাকে সাড়া দিব। তাই তার দ্বিতীয় ডাকের জন্য অপেক্ষা করতে থাকলাম। কিন্তু আশ্চর্যের বিষয়, বাবা আমাকে আর ডাকলেন না। সবকিছু নীরব নিস্তব্ধ। এরপর আমি বিছানা থেকে মেঝেতে পা রাখি। তখনই হঠাৎ একটা তীব্র আতরের গন্ধ আমার নাকে আমি অনুভব করি। কোথা থেকে আসলো এই আতরের তীব্র গন্ধ? এটা কি বাবা দিয়েছে? নিজেকে প্রশ্ন করলাম। পরবর্তীতে উত্তর দিলাম, এই গন্ধের আতর বাবা তো কখনো ব্যবহার করতো না। যে আতর বাবা রমজান মাসে এনেছিল সেটা তো কিছুদিন আগেই শেষ হয়ে গেছে। এরপর আমি আর কিছু না ভেবে অজু করতে যাই।
বিছানা থেকে যত দূরে যাচ্ছি আতরের তীব্র গন্ধটা আস্তে আস্তে কমে যাচ্ছিল। এরপর অজু করে যেই আবার রুমে ঢুকছি, গন্ধটা আরো তীব্রভাবে পেতে শুরু করি। আমি আর পাত্তা দিলাম না এ ব্যাপারে। হতে পারে বাবা নতুন আতর দিয়েছেন। ফজরের দুরাকাত সুন্নত নামাজ পড়ার জন্য জায়নামাজটা মেঝেতে পাতি। আমার খাটের ডান দিকে জায়নামাজ বিছাই। আমার খাটটি ছিল নিচে ফাঁকা, অর্থাৎ খাটের নিচে কোনো জিনিস রাখা যেত এমন ধরনের খাট, এবং সহজেই তা বের করা যায়। তখন আমার খাটের নিচে কোনো জিনিসপত্রই ছিল না। আমি জায়নামাজে দাঁড়াই, প্রথম রাকাতে সূরা পাঠ করি এবং রুকু করে সিজদা দেই। সিজদায় তাসবিহ পাঠ করবার সময় আমি তীব্র সেই আতরের গন্ধটা আরো তীব্রভাবে পাচ্ছিলাম। আমার মনে হলো আমার কাছাকাছি কেউ আতরের টিপ্পা থেকে আতর মেঝেতে ঢেলে দিয়েছে। এরপর আমি সিজদা দিয়ে উঠি এবং দ্বিতীয় সিজদা দেই। ঠিক তখনই একটা অস্বাভাবিক জিনিস আমি খেয়াল করি। বোঝার সুবিধার্থে বলছি, আমরা জানি সিজদা দিলে আমাদের ডান বাম পাশ দিয়ে কোনো মানুষ বা কোনো বস্তু থাকলে আমরা বুঝতে পারি আমাদের পাশে কেউ একজন আছে। ঠিক তেমনি সিজদার সময় আমি আমার বাম পাশে, অর্থাৎ খাটের নিচে কিছু একটা চলাচল বা মুভমেন্টের লক্ষ্য করি। তখন আমার রুমের ড্রিম লাইট অন করা ছিল, তাই আবছা আলোতে যতটুকু দেখা যাচ্ছে তা হলো সাদা বস্তু জাতীয় কিছু একটা হবে। এরপর সিজদা থেকে উঠি এবং দ্বিতীয় রাকাতের সিজদার সময় আমার চোখ বাদিকে ঘুরিয়ে বোঝার চেষ্টা করি সেখানে আসলে কি আছে। আমি বুঝতে পারি যে একটা লম্বা সাদা আকারের বস্তা জাতীয় কিছু আমার খাটের নিচে লম্বালম্বি ভাবে শোয়ানো। আমার কৌতূহল তখন আরো বেড়ে গেল। খাটের নিচে আসলেই কি কিছু আছে? দেখার ইচ্ছা জাগলো। আমি তাই কোনো মতে নামাজ শেষ করে বসা অবস্থায় মাথাটি বাদিকে ঘুরিয়ে আস্তে আস্তে নিচের দিকে তাকাই। এরপর আমি যা দেখি তা অনেকেই বিশ্বাস করবেন না। আমি এমন একটা দৃশ্য দেখলাম যা মুহূর্তেই আমার গায়ের লোমগুলো দাঁড় করিয়ে দিল। গা শিউরে উঠেছিল আমার। খাটের নিচে কোথা থেকে যেন সরু আলো এসে পড়েছে। সেই আলোতেই দেখলাম সাদা কাফনে মোড়ানো একটা লাশ লম্বা করে শোয়ানো আছে আমার খাটের নিচে। কাফনের এক টুকরো কাপড় বাতাসে উঠছে, যা প্রথম সেজদার সময় আমি মুভমেন্ট হিসাবে বুঝতে পেরেছিলাম। এই দৃশ্য দেখে আমার মাথা আমি আর উঠাতে পারছিলাম না। শরীর ভারী হয়ে আসছিল। প্রচন্ড জোরে চিৎকার করতে চাইছি, কিন্তু কেন যেন পারছি না। সেই লাশের শরীর থেকে আতরের গন্ধ আসছিল। মনে হলো সেই আতরের গন্ধ আমাকে মাতাল করে দিচ্ছে। আমি বসা থেকে উঠতে পারছিলাম না। মনে হলো কেউ যেন প্রচন্ড শক্তি দিয়ে আমার শরীরটাকে নিচের দিকে চেপে ধরে রেখেছে। শরীর দিয়ে গড় করে ঘাম পড়তে থাকলো। পুরো শরীর ঘামে ভিজে একাকার হয়ে গেল। আমি মনে মনে আল্লাহর নাম বলতে বলতে এক লাফ দিয়ে মশারি ছেড়ে বিছানায় উঠে পড়ি এবং জোরে জোরে সূরা পড়তে থাকি। কিন্তু আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। আমার মোবাইল হাতে নিয়ে দেখলাম রাত 2:33। ফজরের ওয়াক্ত এখনো হয়নি। তাহলে কে আমাকে ডাকলো? আমি মোবাইল ইউটিউব থেকে আয়াতুল কুরসি প্লে করলাম। আমার খাটের নিচে একটা লাশ শুয়ে আছে। কে আনলো এই লাশ? এটা কার লাশ? সত্যি কি লাশ নাকি অন্য কিছু? আমি কি ভুল দেখলাম? আমি কি এখনো সেই লাশের উপরে শুয়ে আছি? লাশটা কি আমার খাটের নিচে আছে এখনো? ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। এর কিছুক্ষণ পর বাবার ডাকে আমার ঘুম ভাঙে। আমি আবারও ভয় পেয়ে যাই যে এখন আমাকে ডাকছে সে কি সত্যিই বাবা? আমি সাড়া দিলাম না। পরবর্তীতে বাবা আবারও আমাকে ডাকে এবং আমি সেই আতরের গন্ধটা আর পাচ্ছিলাম না। এরপর বাবা আমার রুমে প্রবেশ করে এবং পুনরায় আমাকে ডাকে। আমি বুঝতে পারি তিনি আমার বাবা। তখন আমি তার ডাকে সাড়া দিই। এরপর বাবাকে বলি, তুমি যাও, আমার ভালো লাগছে না। বাবা চলে গেল। এরপর আমি ঘুমিয়ে পড়ি। সকালবেলা খাটের নিচটা দেখার সাহস হয়ে ওঠেনি আমার। তাই বোনকে বললাম, দেখ তো খাটের নিচে কোনো বস্তা জাতীয় কিছু আছে কিনা। সে বলল, না ভাইয়া, কিছুই নেই। পরবর্তীতে আমি নিজেও দেখলাম কিছুই ছিল না সেখানে। এই ঘটনা আমি কাউকে জানাইনি এবং এই প্রথম আমি কোথাও এটা শেয়ার করছি। এখানে অনেকগুলো প্রশ্ন। ফজর হবার আগে কে আমাকে বাবার কণ্ঠে ডেকেছিল, যেটা আমি স্পষ্ট শুনতে পেয়েছিলাম? আতরের গন্ধটা কেন পাচ্ছিলাম? আর সেই সাদা কাফনে মোড়ানো লাশ আমার খাটের নিচে কিভাবে এলো? এসবের উত্তর আমার জানা নেই। আমি সবাইকে বলতে চাই, রাতে ঘুমোতে যাবার আগে নিজের খাটের নিচেও আশেপাশে একটু দেখে নিবেন। হতেও তো পারে আমার মতো আপনিও দেখলেন একটা সাদা কাফনে মোড়ানো লাশ। হতে পারে আপনার খাটের ঠিক নিচেই সেই লাশটা রয়েছে এবং আপনি এখন সেই লাশের উপরে শুয়েই আমাকে শুনছেন। একবার চেক করে দেখুন তো আছে কিনা ভয়ঙ্কর লাশটা যেমনটা আমি দেখেছি।
আজ এটুকুতেই থামতে হচ্ছে। আমার আরো ঘটনা আছে এবং সেই ঘটনাগুলো শুধুমাত্র আমার সাথেই ঘটেছে, আমার পরিবারের কারো সাথেই ঘটেনি। সম্ভাব্য কারণ আমি খুঁজে পেয়েছি, তা আমি পরবর্তী ঘটনার সাথে আপনাদেরকে পাঠাবো। ততদিন পর্যন্ত সাদ ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিশেষ করে রাতে সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ঘটনাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছেন তমির হাসান রাকিব পতেঙ্গা থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য। এবং এই ঘটনাটি সত্যি চমৎকার একটি ঘটনা, এবং এই ঘটনাটি পড়ে আমার নিজেরই ভয় লাগছে যে আজ রাতে আসলেও কি কেউ দেখে ফেলবেন খাটের নিচে এমন কিছু অদ্ভুত ঘটনা। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজেসাদ, আপনারা শুনছেন ভূত এফএম নাইট। আমি আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আমাদের আজকের নতুন একটা ঘটনায়। ঘটনাটা দুর্দান্ত। তো চলুন আর কথা না বাড়িয়ে ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। ভয় শব্দটা দু অক্ষরের হলেও এই দু অক্ষরের মিলনের গঠিত শব্দের মাঝে যে অকল্পনীয় ভয়াবহতা রয়েছে তা শুধু সেই জানে যে এর সম্মুখীন হয়। শব্দটা অতি ক্ষুদ্র, তবে এটি এক একটি মানুষের জীবন কেড়েও নিতে পরোয়া করে না। আমি তানিয়া সুলতানা প্রীতি লিখছি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকল ইউনিয়নের কোটাকল গ্রাম থেকে। প্রথমে আমি ভয় শব্দটা নিয়ে কয়েক লাইন লিখেছি, তার কারণ এই ছোট্ট শব্দটির সাথে জড়িত কিছু ভিন্ন ভিন্ন এবং ছোট ছোট ঘটনা রয়েছে। এই শব্দটির জন্য আমি আমার জন্মের আগেই আমার রক্তের সম্পর্কের দুজন ব্যক্তিকে দেখার সৌভাগ্য হয়েছিল। আজ আমি ক্রমান্বয়ে সেই ঘটনাগুলোই লিখব। আমি অনিচ্ছাকৃত ভুলগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করছি। ঘটনার সালটা 2000 সাল, এক্সাক্ট সময়টা জানতে পারিনি। আমার দাদা বাড়ি নড়াইল জেলার নড়াগাথি থানার খাসিয়াল ইউনিয়নের একটি গ্রামে। আমার দাদার নাম রহিম মোল্লা। তিনি তৎকালীন সময়ে প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য শিক্ষক ছিলেন বিধায় সবাই তাকে রহিম মাস্টার নামে চিনতেন। বিশ্ববিদ্যালয়টি আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে ছিল। আমার দাদার একটা দুর্বলতা ছিল, আর তা হলো তার একটা পা খোড়া। প্রতিদিনের মতো আমার দাদা বিদ্যালয়ের সমস্ত কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। তখনকার সময়ে যাতায়াতের জন্য যানবাহন ছিল না, তাই আমাদের দাদা পায়ে হেঁটেই বাড়ি ফিরতেন, এবং সেদিনও পায়ে হেঁটেই ফিরছিলেন। বাড়ি থেকে কিছুটা দূরেই একটা মোটামুটি রকমের ঘন বাগান পার করে আসতে হতো, আর সেই বাগানটা নিয়ে লোকমুখে নানা রকমের চর্চা শোনা যেত। দাদা সেদিন আসতে আসতে সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে আসে। তিনি আপন মনে আসছেন, হঠাৎই কেউ একজন দাদাকে প্রবল জোরে ধাক্কা দেয়। দাদা তাল সামলাতে না পেরে পাশে থাকা ট্রেনের ভেতরে গিয়ে পড়ে যান। তিনি উঠতে চেষ্টা করতেই একজোড়া অদৃশ্য হাত এসে তাকে চেপে ধরে। কিছু সময় ধরে বেশ ধস্তাধস্তি চলতে থাকে। সৌভাগ্যবশত সেদিন তিনি সহ 4 জন লোক সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তাদের কানে আরো কোঙ্কানির এবং ধস্তাধস্তির আওয়াজ আসে। তারা সেই আওয়াজের উৎস খুঁজতে খুঁজতে ড্রেনের ভেতর কাউকে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি করে তাকে ওঠায়। তারপর তাকে দেখে চিনতে পারেন। তখনই একজন বলে ওঠেন, আরে ইনি তো আমাদের রহিম মাস্টার, তাড়াতাড়ি করে ওনাকে বাসায় নিয়ে চলো। তারপর লোকগুলো আমার দাদাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে গিয়ে গোসল করিয়ে পরিপাটি করে দাদাকে স্বাভাবিক করে তোলেন। বাসার সবাই তো প্রচন্ড রকমের চিন্তায় পড়ে যায়। তারা সবাই মিলে দাদাকে কি হয়েছে জানতে চাইলে দাদা সবটা খুলে বলেন। সবাই সবটা শুনে দাদাকে কোনো আলেম বা হুজুরের কাছে গিয়ে ঝাড়ফুঁক করার উপদেশ দেন। তিনি সেটা এড়িয়ে যান। এমন করে চলতে চলতে পার হয়ে যায় কয়েকটা দিন। আস্তে আস্তে দাদার শরীরটা খারাপ হতে শুরু করে। তারপর আস্তে আস্তে তা ভয়াবহ জ্বরের রূপ নেয়। সেই প্রাণঘাতী ভয় এবং জ্বরের মিশ্রণ আমার দাদাকে চিকিৎসা নেবার সুযোগটুকুও দেয় না। কথায় বলে না, বিধাতার লিখন না যায় খন্দন। হয়তো আমার দাদার কপালে বিধাতা এমনভাবে মৃত্যু লিখেছিলেন, তাই তো দাদা পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান।
আর সেখানেই থেমে যায় স্বনামধন্য রহিম মাস্টারের জীবন কাহিনী। ঘটনা 2। এই ঘটনাটি আমার ফুপার। তাকেও আমি দেখিনি। মায়ের কাছে শুনেছি সে নাকি খুব সুঠামদেহী এক পুরুষ ছিল। গায়ের রং ছিল নাকি প্রচন্ড রকমের কালো। যাই হোক, আমার ফুপার মাছ ধরার প্রতি এক বিশেষ ধরনের আকর্ষণ কাজ করত। তাই একদিন রাতে আমার ফুপা সিদ্ধান্ত নিলেন আমাদের নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমুরি নামক গ্রামের বিলে মাছ ধরতে যাবেন। সেই সময়টাতে ওই বিল নিয়ে নানা রকম কথা শোনা যেত। এমনকি এখনো প্রতিনিয়ত মানুষ নানা রকমের ভয়ের সম্মুখীন হয় ওই বিলে। ফুপা সিদ্ধান্ত নিলেন সেখানে যাবেন মাছ ধরতে। আসলে সেই বিলটা কুখ্যাত হলেও মাছ পাওয়ার জন্য তা ছিল বিখ্যাত। তাই যেমন ভাবা তেমন কাজ। ফুপা তার এক সঙ্গী নিয়ে বেরিয়ে পড়লেন সেই বিলের উদ্দেশ্যে। বিলে পৌঁছানোর পর চারিদিকে তাকিয়ে দেখেন নিশব কালো অন্ধকারে ছেয়ে গেছে চারিপাশটা, যেন পরিবেশটা নিজেকে কালো রঙের চাদরে আবৃত করে নিয়েছে। তাই বেশি না ভেবে তারা মাছ ধরার কাজে লেগে পড়লেন। কিছু সময় ভালোভাবেই পেরিয়ে যায়। কোন রকম ছোট্ট একটা টর্চের আলোতে মাছ মারতে মারতে এগিয়ে যাচ্ছেন তারা। হঠাৎ করে গোমট কালো এক বিশাল কিছু আমার ফুপার সামনে বেশ নড়ে চড়ে ওঠে। আচমকায় এমন ঘটনা ঘটায় ফুপা বেশ ভয় পেয়ে যান। আসলে আমাদের মস্তিষ্ক বিশেষ দুটো পরিস্থিতিতে শান্তভাবে কাজ করতে পারে না। 1, অত্যন্ত রেগে গেলে, 2, অত্যন্ত ভয় পেলে। ফুপার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। ফুপা ঠান্ডা মাথায় ভাবার সময় পেলেন না যে তিনি যেটা দেখেছিলেন সেটা আসলে কি। তিনি প্রচন্ড ভয় পেয়ে আর মাছ না ধরে বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে কাউকে তেমন কিছু বলেন না। কিন্তু তার মুখ দেখে ফুপি কিছুটা আন্দাজ করতে পেরে অনেক জোরাজুরি করেন। জোরাজুরির এক পর্যায়ে ফুপা সবটা খুলে বলেন। ফুপি চিন্তিত মুখ নিয়ে ফুপাকে বলেন গোসল করে তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়তে। কিন্তু আমার ফুপাও ছিলেন তেমন নাছোড় বান্দা। নিজের শরীরের মতোই নিজের মনকে সুঠাম হিসাবে প্রমাণ করার জন্য তিনি ব্যাকুল। তাই ফুপা বলে উঠলেন, আরে ধুর, কি যে বলো তুমি! তোমার কি মনে হয় আমি ভয় পেয়েছি? না, আমি কোনো ভয় টয় পাইনি। তাই ওসব গোসলের দরকার নেই আমার। এখন আমাকে খেতে দাও, খুব ঘুম পেয়েছে, ঘুমোবো আমি। ফুপার এমন কথায় ফুপি বুঝতে পারে ফুপা তার কোনো কথা শুনতে রাজি না। তাই ফুপিও বাধ্য হয়ে খাবার বেড়ে দেন। আর ফুপাও বেশ আয়েশ করে খেয়ে ঘুমিয়ে পড়েন। কেটে যায় কিছুদিন। ফুপা আর যান না মাছ ধরতে। তার মনের গভীরে ভয়টা বেশ ভালোভাবেই জেগে বসেছিল, কিন্তু তা তিনি কারো সামনে প্রকাশ করেন না। আস্তে আস্তে ফুপাও একটু অসুস্থ হয়ে পড়েন, তবে অতটা ধরার মতো নয়। আমার ফুপার বিদেশ যাওয়ার খুব ইচ্ছা ছিল, তাই ভিসা পাসপোর্ট করার জন্য ঢাকায় গিয়ে মেডিকেল চেক আপ করান। তখন ধরা পড়ে তার জন্ডিস হয়েছে। শুধু জন্ডিস নয়, লিভারকেও অকেজো করে দিয়েছে রোগটা। এসব রিপোর্ট আসার পর ফুপার বিদেশ যাওয়ার স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে বাসায় ফিরে আসতে হয়। এর কিছুদিন পর থেকেই ফুপার প্রচন্ড জ্বর হয়। তার এই জ্বরের জন্য তাকে ঢাকা অবধি নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। ফুপাও আমার দাদার মতো পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে যান। ঘটনা 3। ঘটনাটি আমার বাবাকে কেন্দ্র করে। এবারের ঘটনার শেষটা একটু ব্যতিক্রম। আমার বাবা খুব ছোটবেলায় এই ঘটনাটির সম্মুখীন হন। আমার দাদার ইচ্ছা ছিল আমার বাবাকে হাফেজি পড়াবেন। সেই অনুযায়ী বাবাকে একটি মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়। বাবা সেখানেই পড়াশোনা শুরু করেন। আস্তে আস্তে বাবা বেশ অভ্যস্ত হয়ে যান। সেখানে আরো পেরিয়ে যায় কয়েকটি মাস। বাবা বেশ মেধাবী থাকায় হুজুর তার প্রতি সন্তুষ্ট ছিলেন এবং ভালোবাসতেন। আমরা লক্ষ্য করি একটা নির্দিষ্ট সময়ে বিভিন্ন মাদ্রাসা থেকে ছাত্রদের পাঠানো হয় চাল তোলার জন্য। তেমনি বাবার মাদ্রাসা থেকে চাল তোলার জন্য বাবাকে এবং বাবার কাছের বন্ধুকে দায়িত্ব দেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী বাবা এবং তার বন্ধু সকাল সকাল বেরিয়ে পড়ার কথা ঠিক করেন। রাতে পরিকল্পনা করেন, নিজেদের মতো খাবার খেয়ে শুয়ে পড়েন। ভোরের দিকে হঠাৎ বাবার রুমের দরজায় কড়া পড়ে। বাবা ঘুম ঘুম চোখে এসে দরজা খুলে অবাক হয়ে যান। দেখেন তার বন্ধু হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে দরজায় দাঁড়িয়ে আছেন। বাবা বললেন, কি ব্যাপার, তুই এ সময়ে? তখন বাবার বন্ধু বললেন, মনে নেই আমাদের চাল তুলতে যাবার কথা ছিল? তুই তো দেখছি ভুলেই গেছিস বেমালুম। আর এই সময়টা মানে কি? ভোর হয়ে গেছে, দেখতে পাচ্ছিস না? বাবা বাহিরে উকি দিয়ে দেখেন বাহিরে অনেকটাই আলো ফুটেছে। তাই বাবা বলেন,
দাঁড়া, আসছি। বাবা তার বন্ধুকে দাঁড় করিয়ে রেখে ফ্রেশ হন এবং বেরিয়ে পড়েন চাল তুলতে যাবার উদ্দেশ্যে। রাস্তায় গিয়ে সবকিছু স্বাভাবিক থাকলেও কিছুক্ষণ পর বাবা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেন যে যে বন্ধু সবসময় কাঁধে হাত দিয়ে গলাগলি ধরে চলতে পছন্দ করত, সে কিনা আজ দূরত্ব দিয়ে হাঁটছে। তাও একটু আধটু দূরত্ব নয়, অনেকটাই দূরত্ব বিরাজ করছে দুজনের মাঝে। এটা দেখে বাবা বারবার তাকে দাঁড়াতে বলেন, অথচ সে বলছে, আরে এই তো আমি আছি, তুই একটু দ্রুত পায়ে এগিয়ে আয়, তাহলেই আমরা একসাথে হাঁটতে পারবো। বাবা তার বন্ধুর কথা শুনে জোরে হাঁটা শুরু করেন, কিন্তু যত দ্রুত হাঁটা শুরু করেন না কেন তার বন্ধুর কাছে যেতে পারেন না। তিনি দ্রুত হাঁটছেন, মনে হচ্ছে বন্ধু তার গতি বাড়াচ্ছেন। এমন অবস্থায় বাবা খেয়াল করেন ভোর এখনো হয়নি, আকাশে পূর্ণ চাঁদ জ্বলজ্বল করছে। তারই ঠিকরে পড়া মায়াবী আলোর ভুবনে এক আলাদা রকমের উজ্জ্বলতা এনে দিয়েছে, যার ফলে মনে হচ্ছে ভোর হয়ে গেছে। বাবা আরো একটি বিষয় খেয়াল করেন, তাদের তো চাল তুলতে গ্রামের দিকে যাবার কথা, কিন্তু তারা তো যাচ্ছেন ঠিক উল্টো দিকে। মানে তারা যে পথ দিয়ে যাচ্ছেন সেই পথটা কিছু দূরে গিয়ে শেষ হয়েছে একটা কবরস্থানে। তখন বাবা দুয়ে দুয়ে মিলিয়ে চার বুঝতে পারেন। বাবা তখন বুদ্ধি খাটিয়ে বন্ধুকে বললেন, এই যা, আমি একটা ভুল করে ফেলেছি। আসলে চাল তুলতে আসার সময় বড় একটা বস্তা আনার কথা ছিল, বস্তাটা তো আনতে ভুলে গেছি। আমরা তো বেশি দূর আসিনি এখনো, এক কাজ করি, আমি গিয়ে বস্তাটা বরং নিয়ে আসি। বাবা অপরপক্ষে কোনো জবাবের আশা না করেই উল্টো ঘুরে মাদ্রাসার দিকে হাঁটা শুরু করেন। তার বন্ধু পেছন পেছনে হাঁটতে শুরু করে আর তাকে ফিরতে মানা করে। তিনি বলেন তার সাথে নাকি বস্তা আছে, অথচ বাবা বিষয়টা বুঝতে পেরেছেন, তাই তিনি কোনো কথা না শুনেই যত দ্রুত সম্ভব হাঁটতে থাকেন। বাবা শুনতে পান পেছন থেকে তার বন্ধুর আগেই গলায় তাকে যেতে নিষেধ করছে। একটা সময় বাবা মাদ্রাসার কাছে এসে পেছন ফিরে বলেন, তুই কে আমি বুঝতে পেরেছি, তুই তো এটা সেটা বাহানা করে আমাকে নিয়ে গেছিলি একটা অন্যদিকে, এখন তুই আমার কিছুই করতে পারবি না। কথাগুলো বলে বাবা নিচে থাকা একটা মাটির দলা হাতে নিয়ে হুজুরের শেখানো দোয়া কালাম পড়ে সেই মাটির দলায় ফু দিয়ে বলেন, আমার দিকে এগুলো করার চেষ্টা করলে তোর জন্য বিষয়টা সুখকর হবে না, তাই যদি ভালো চাস চলে যা। এ কথা শুনে বাবার ওই বন্ধু তার রূপ পরিবর্তন করে সেকেন্ডের মধ্যে সে পরিণত হয় একটি কুচকুচে কালো অবয়বে, যার চোখগুলো চলচল করছিল। সে বলে, জেনে গেছিস আমি কে? তাহলে তো ভালো কথা, আমাকে আর কষ্ট করতে হলো না। এবার তাহলে তোর প্রাণটা উপহার দে। এ কথা বলেই বাবার দিকে এগোতে যাবে, ঠিক তখনই আল্লাহ তাআলার অশেষ রহমতে ফজরের আজানের মনোমুগ্ধকর সেই ধ্বনি ভেসে আসে। সেই অবয়বটা রাগ করে চলে যান সেখান থেকে। বাবা এই দৃশ্য দেখে আর সহ্য করতে না পেরে কোনো রকমের দৌড়ে নিজের ঘরে সে অজ্ঞান হয়ে যান। সকালে বাবার আসল বন্ধু তাকে ডাকতে গেলে দেখেন বাবার দরজা খোলা, অজ্ঞান হয়ে বিছানার কোণে পড়ে আছেন তিনি। তারপর বাবা সেই বন্ধু হুজুর এবং বাকিদের ডেকে নিয়ে এসে বাবার জ্ঞান ফিরিয়ে কি হয়েছে জানতে চাইলে বাবা সবটা খুলে বলেন। এরপর থেকে বাবাকে খুব সাবধানে রাখা হতো। তারপর বাবা পণ্ডপাড়ার হাফেজ হয়ে কোনো এক কারণে মাদ্রাসা ত্যাগ করেন। এরপর বাবা পাড়ি জমান বিদেশের উদ্দেশ্যে। আমার বাবা তার জীবনের পুরোটাই কাটিয়েছেন বিদেশের মাটিতে এবং শেষ নিঃশ্বাসও ত্যাগ করেছেন সেখানেই। 2016 সালের ফেব্রুয়ারি মাসের 6 তারিখ রাত আনুমানিক 3টার দিকে বাবা আমাদের ছেড়ে চলে যান। তখন আমি ক্লাস 7-এ পড়ি। আমি আমার বাবাকে জীবনে মাত্র একবার দেখেছি। আমি ক্লাস 5-এ পড়াকালীন সময়ে তিনি একবার এসেছিলেন। তিনি সৌদি আরবে অবস্থান করেছিলেন। আমার বাবার ইচ্ছা অনুযায়ী তাকে সৌদি আরবের মাটিতে দাফন করা হয়। আমি এসব গল্প আমার মায়ের কাছ থেকে শুনেছি। লিসনার, আপনারা আমার বাবা, দাদা এবং ফুপার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন। সাদ ভাই, আমি জানি আমার ঘটনাগুলো হৃদয়ে ভয় ধরিয়ে দেবার মতো নয়, হারহিম করিয়ে দেবার মতো নয়, তবে এই সব ঘটনার জন্য কিছু মানুষের কাছে আদর থেকে বঞ্চিত হয়েছি, তাই ভাবলাম লিখে পাঠাই। আমি অনেক চেষ্টা চালিয়েছি কিছু ভৌতিক অভিজ্ঞতা সংগ্রহ করার, কিন্তু এখনো তা করে উঠতে পারিনি। কোনো একদিন তা করতে পারলে আবারও বসে যাব লিখার উদ্দেশ্যে। আমার ইমেল সিলেক্ট হলে আমাকে একটু জানাবেন। তানিয়া সুলতানা প্রীতি, কোথাকোল, লোহাগড়া, নড়াইল। এরপর তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন, সেটি আমি পড়ছি না। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটিও আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ঘটনায় চলে যাই।
শুনছেন ভূত এফএম নাইট। ঘটনাটি আজকে আপনাদেরকে দারুণ একটি ঘটনা পড়ে শোনাব। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের আজকের এপিসোডের মূল অংশে। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম সাদ ভাই। সৃষ্টিকর্তার অসীম রহমতে ভালোই আছেন। আমার নাম আর্য, বাসা মাদারীপুরের একটি পুরনো গ্রামে। আপনার শো শুনতে শুনতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে এখন আপনার শো না শুনলে রাতে ঘুম হয় না। অনলাইন থেকে শোনার মতো অবস্থাও নেই, কারণ আমি অনেক মাস যাবৎ লিবিয়াতে আটকে আছি। আর আমার কাছে সিম কার্ড না থাকায় চাইলেও আপনার ভিডিওগুলো নিয়মিত দেখতে পারি না, কমেন্টস করতে পারি না। কিন্তু আপনার সব ঘটনা চালিয়ে যাচ্ছি। আমাদের 3 দিন পর পর 1.5 ঘন্টা কি 2 ঘন্টার মতো মোবাইল হটস্পট দিয়ে নেটওয়ার্ক দেওয়া হয় বাড়িতে কথা বলার জন্য। তখন আপনার অনেকগুলো এপিসোড ডাউনলোড করে রাখি এবং রাতে ঘুমানোর আগে চালিয়ে শুনি। কি অদ্ভুত কথা। আমি থামছি একটু। আমি আসলেই ভীষণ ইমোশনাল হয়ে গেলাম এই কথাটা পড়ে। আপনি খুব অল্প সময়ের জন্য আপনার বাসায় কথা বলার জন্য আপনি নেটওয়ার্কের মধ্যে আসেন এবং আপনার সেই মূল্যবান সময়টুকু আপনি আমাদের প্রোগ্রাম ডাউনলোড করেন। এটা আসলে দায়িত্বকে অনেক গুণ বাড়িয়ে দেয় এবং এটা আসলে আমাদেরকে আরো অনেক বেশি দায়বদ্ধ করে আপনার কাছে। আর আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে কথাগুলো আমাকে লিখেছেন সেই কথাগুলো আমার জীবনে অনেক বছর, অনেকগুলো দিন প্রেরণা হয়ে থাকবে। তিনি লিখেছেন, আমি আগেই বলেছি আমি দেশের বাইরে, তাই চাইলেও আপনার স্টুডিওতে যেতে পারবো না। ঘটনাটা ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। আজ এমন একটা কাহিনী শেয়ার করব যা আমার সাথে 2020 সালে ঘটে যাওয়া। তখন আমার বয়স 16। কাহিনীটি কল্পনা করলে বুঝবেন আমি কতটা অসহায় ছিলাম। সময়টা অগস্টের শেষ দিকে। আমাদের বাড়ির পশ্চিম পাশে একটা বিল আছে। বিল পার করলেই অন্য গ্রাম। দূরত্ব 2 থেকে 2.5 কিলোমিটারের মতো হবে। আমাদের বাড়ির পাশ থেকে শুরু একটা রাস্তা বিলের মাঝ বরাবর গেছে, যা শেষে একটা পুরনো পুকুর, যা পরিষ্কার না করতে করতে জঙ্গল হয়ে গেছে। ওখানে প্রতিদিন জুয়া খেলা হতো। আমিও মাঝে মাঝে যোগ দিতাম। সাথে আমার এলাকার আরো 3 ভাই, মোট 4 জন। আমাদের 4 জনের ভেতর একজন সিনিয়র ভাই ছিলেন, যে আমার চেয়ে প্রায় 10 বছরের বড়। প্রতিদিনের মতো আমরা জুয়া খেলতে যাবার জন্য আলোচনা করি দুপুরের দিকে। বাকি 3 জনের নাম আকাশ, সুব্রত এবং সিনিয়র ভাইটির নাম পলাশ। দুপুরের আলোচনার সময় আকাশ বলে ওঠে ওর বাবা ওকে যেতে দিতে চায় না, কারণ তার বাবা তার কুকর্মের কথা জেনে গেছে। তাই আমাকে বলে আমি যেন সন্ধ্যার দিকে ওর বাড়ি গিয়ে কোনো অজুহাত দেখিয়ে ওকে নিয়ে আসি। আমি রাজি হলাম। সন্ধ্যায় খাবার খেয়ে আকাশের বাড়ি গেলাম এবং ওর বাবাকে বললাম, কাকা, আমরা পাখি মারতে যাব। পরে ওর বাবা যেতে যেতে রাজি হয়। শীতের শুরু। তখন আমার পণ্যে একটা হাফ প্যান্ট আর একটা হুডি। আমরা দুজন বের হবার পর পলাশ এবং সুব্রতকে আকাশ কল করে এবং তাদেরকে রাস্তায় আসতে বলে, কারণ আমার ফোন বাড়িতে রেখে এসেছি, যাতে টাকা শেষ হলে ফোনটা বিক্রি করতে না হয়। তারপর 4 জন এক হয়ে রওনা দেয় সেই বিলের মাঝে পুকুরের দিকে। ওই সিজনে বিলের সবখানে ধান লাগানো, আর ওই ধানের উচ্চতা প্রায় মানুষের সমান। আমরা পৌঁছে দেখি খেলা শুরু হয়ে গেছে। তখন 7:30 বাজে। খেলায় লোক বেশি হওয়াতে আমরা অংশগ্রহণ করব না সিদ্ধান্ত নিলাম। কিন্তু আকাশ বলে সে খেলবে। সে খেলতে যোগ দিল এবং শুরুটা ভালো না হলেও একটা সময় সে অনেক টাকা লাভ করে এবং কিছু টাকা আমাকে দিয়ে আমাকে বলে যে দোকান থেকে পানি আর কিছু শুকনো খাবার নিয়ে আসতে। কিন্তু তখনই এলাকার কিছু লোকজন পুলিশ নিয়ে এসে আমাদেরকে তাড়া করে 3 দিক থেকে। আমরা সামনের দিকে দৌড়াতে শুরু করি। সব টাকা পয়সা ওখানেই পড়ে থাকে। ধরা পড়লে পুলিশ ধরবে, পরিবার জানতে পারবে এবং আর কখনো ছাড়বে না। 5-6 কিলোমিটার দৌড়ানোর পর হঠাৎ আকাশ আইলের উপর শুয়ে পড়ে। যারা আইল চেনেন না তাদের বলি, আইল হলো 2টো জমির পথকৃত ছোট্ট রাস্তা। ও পড়ে যাবার পর ওকে আমরা গালাগাল শুরু করি। পেছনে বিপদ আর তুই ফাজলামো করছিস, এই বলে আবার দৌড় দেই। কিন্তু একটু পর পেছনে তাকিয়ে দেখি আকাশ এখনো আসেনি। তারপর আমরা আবার ওখানে ফিরে যাই। বিশ্বাস করুন সাদ ভাই, তখন থেকে জীবনে অন্ধকার নেমে আসে।
আকাশের কাছে এসে দেখলাম ও আইলের উপর শুয়ে আছে। কাছে যেতেই দেখলাম ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি বসে ওর মাথাটা কোলে নিয়ে জিজ্ঞাসা করলাম, ভাই তোর কি হয়েছে? কোনো উত্তর পেলাম না। ভয় আরো বেড়ে গেল। একটু পর শুনতে পেলাম আকাশ জোরে জোরে গোঙ্গাচ্ছে। এভাবে 2-3 বার গোঙ্গানোর পর মুখ দিয়ে কিছু সাদা পদার্থ বেরিয়ে আসে। কিছু বুঝে উঠতে পারছিলাম না কাহিনী কি। আমরা আবার ওকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে ভাই? তারপর ও একটা দীর্ঘশ্বাস নিয়ে সম্পূর্ণ নিশ্চুপ হয়ে যায়। আমরা কি করব বুঝলাম না। চারিদিকে লম্বা লম্বা ধান গাছ, সম্পূর্ণ নির্জন অবস্থা। আমি খেয়াল করলাম ওর শরীর আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসতে শুরু করেছে। পলাশ আর সুব্রতকে বললাম হাত পা ঘষা দিয়ে গরম করতে। আমি বুকে চাপ দিতে থাকলাম, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। পলাশ ব্যাপারটা বুঝতে পেরে দৌড়ে পালানোর জন্য দৌড় দেয়। আমি জিজ্ঞাসা করলাম, কই যান? উত্তরে বলল, অপেক্ষা কর, ডাক্তার নিয়ে আসছি। আমি আর সুব্রত অনেকক্ষণ বসে থাকলাম, কিন্তু কারো কোনো খবর নেই। ভয়ে আমার শরীর কাঁপছে। সুব্রত হঠাৎ বলে উঠল, আমি সামনের দিকে এগিয়ে দেখি পলাশ আসছে কিনা। আমি ওকে বারণ করে দেই, কিন্তু আমার কথা না শুনে দৌড়ে যায়। আমি ডেকে বললাম, ভাই আমার একা ভয় লাগছে, আমি ভয়ে মারাই যাব। সবাই চলে গেলেও আমি যেতে পারি না, কারণ আমি ওকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসেছি। চারিদিকে বিশাল ধান ক্ষেত, মাঝখানে আমি একটা লাশ নিয়ে বসে আছি। এটা ভাবলেও এখন আমার লোম শিউরে ওঠে। একটু পর খেয়াল করলাম সামনে থেকে আলো আসছে, সাথে কয়েকজন লোকের চিৎকার। আমি কি করব বুঝলাম না। তাদের এগিয়ে আসতে দেখে আমি দৌড় দিলাম। অনেক দৌড়ানোর পর ক্লান্ত হয়ে বসে পড়লাম, কিন্তু দূরের আলো দেখে মনে হলো তারা আমাকে খুঁজছে। তাদের চোখে যেন না পড়ি, তাই ধান ক্ষেতের ভেতরে ঢুকে বসে থাকি। কিছুক্ষণ পর আবার বের হয়ে দৌড় দেই, এবং অনেক দৌড়ানোর পর খেয়াল করলাম আমি একই জায়গায় দৌড়াদৌড়ি করছি। কারণ আমি যে খেতে বসেছিলাম সেখানে কিছু ধান ভেঙে নিচু হয়ে পড়েছিল। আমি আবারও দৌড় দিলাম, কিন্তু সেই একই জায়গা। আমি বারবার দৌড়ে একই জায়গায় ফিরে আসছি। গরমে গা থেকে হুডি খুলে খালি গায়ে হাঁটুতে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। ভাবলাম আইল দিয়ে দৌড়ালে একই জায়গায় বারবার ফিরে আসছি, তাই আইলে আর যাব না। এবার ক্ষেত বরাবর যাওয়া শুরু করলাম। খালি গায়ে ধানের ভেতর দিয়ে দৌড়ানোর সময় পুরো শরীর কেটে যায় এবং অনেক চুলকাতে থাকে। আস্তে আস্তে গতি কমিয়ে হাঁটতে থাকি। শিশিরে সমস্ত শরীর ভিজে গেছে, শীত শীত করতে শুরু করে। ধানের পাতায় গা কেটে যাওয়ার ফলে শরীর জ্বলে আর চুলকায়। শীতে হাত পা নড়তে চায় না। অনেক বেশি দৌড়ানোর ফলে পিপাসাও পেয়েছে খুব। একটা সময় আমি আইল খুঁজে পেলাম। আমার মানসিক শারীরিক অবস্থা এখন এতটা খারাপ বলে বোঝানো যাবে না। আমি ভেঙে পড়ি, মাথা নিচু করে বসে ভাবতে থাকি কি হচ্ছে আমার সাথে। হঠাৎ সামনের দিকে তাকিয়ে দেখি আকাশ। আমি ওকে জিজ্ঞাসা করলাম, ভাই তুই তাহলে আমাদের সাথে মজা করছিলি এতক্ষণ? কোনো উত্তর দিল না ও। তারপর মাথা নিচু করে ভাবলাম ও মারা গেছে, এটা হয়তো আমার কল্পনা। আমি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছি। সামনে তাকিয়ে দেখি আকাশ নেই ওখানে। আমি ভয় পেয়ে নিজেকে বোঝাতে শুরু করলাম কল্পনাই ছিল আমার। আমি আরো সামনে এগোতে থাকি এবং কিছু দূর যাবার পর দেখি আমার এলাকার ছোট একজন বোন। অবাক চোখে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, তুইও আমাকে খুঁজতে বেরিয়ে গেছিস? উত্তর পেলাম না। ভাবলাম ওর কাছে যাই, কিন্তু কাছে যাওয়ার সাথে সাথে ও হাওয়ায় মিলিয়ে গেল। আমি আবারও কল্পনা ভেবে বসে পড়ি। রাত তখন 2টোর মতো বাজে। হঠাৎ মাথা উঁচু করে তাকাতেই চোখ যায় তালের ভিটা নামের একটা জায়গায়। তালের ভিটা থেকে সোজা 2টো জমিতে হাঁটলেই রাস্তা। আর আমি যদি রাস্তায় পৌঁছাতে পারি তাহলে বাড়ি যেতে সময় লাগবে 30 থেকে 35 মিনিট, কারণ আমি অন্য গ্রামের কাছে এসে পড়েছিলাম। খুশিও হই আবার ভয়ে শিউরে উঠি, কারণ ওই তাল গাছের ভিটায় ছিল অনেক ভয়ঙ্কর কিছু। ওই জায়গার মালিক ওইখানে মারা যাবার পর কেউ ওখানে চাষ করে না। আস্তে আস্তে তাল গাছ হয়ে জঙ্গল হয়ে যায়। এরপর ওর নাম হয় তালের ভিটা। তাল গাছের ভেতরে একটা বাঁকা আম গাছ ছিল। ওই গাছে মনে হয় আজও অবধি 10 থেকে 15 জন গলায় দড়ি নিয়ে মারা গেছে। আরেকটা ব্যাপার হলো ওই গ্রামের সব অকাল মৃত্যু এবং আত্মহত্যা করা লাশগুলোর শেষ কাজ ওই তালের ভিটা হয়। ভাবলাম একা একা যাওয়া ঠিক হবে কিনা। তারপর ভাবলাম আমার যে অবস্থা, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হতে হবে। আস্তে আস্তে গিয়ে উঠলাম এবং কোনো সময় না নিয়েই হাঁটা শুরু করলাম। অর্ধেক পথ যাওয়ার পরেই
নিজের শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি এবং খেয়াল করলাম 3টা তাল গাছের মাথায় তাও তাও করে আগুন জ্বলছে। আমি না চাইতেও আমি হাঁটু গেড়ে বসে পড়ি ওখানে। বুঝতে পারছি না কি হচ্ছে। আমি না চাইতে গায়ের সমস্ত চোট দিয়ে চিৎকার করে কান্না করতে থাকি। একটু পর চিৎকারের আওয়াজে নিজের নাকে মুখে নিজেই খামচি কাটতে থাকি। আমার বাম হাতের নখ বড় হয়, নাক মুখ দিয়ে রক্ত ঝরা শুরু করে। নিজের পায়ে দাঁড়াতে পারছি না এমন অবস্থা। চেষ্টা করতে করতে একটা সময় সফল হই এবং তালভিটা ছাড়িয়ে রাস্তায় গিয়ে উঠি। রাস্তার পাশের খাল থেকেই পিপাসা মিটিয়ে নেই। বাড়ির দিকে জোরে জোরে হাঁটা শুরু করি। অনেক হাঁটার পর বাড়ির কাছে আসতেই দেখলাম আমাদের বাড়ির লোকজনে ভর্তি। সঠিক বুঝলাম না ব্যাপারটা কি হচ্ছে। আমি কিছু না ভেবেই দৌড়ে ঘরে ঢুকলাম। আমাকে দেখেই মা দরজা বন্ধ করে দেয় এবং আমাকে জিজ্ঞাসা করে, তুই বাড়িতে আসলি কেন? শুনে তো অবাক। কিছু জিজ্ঞাসা করার আগেই বাইরের লোক আমার আগমন টের পেয়ে বাড়ির দেওয়ালে হামলা শুরু করে। আমি মাকে কারণ জিজ্ঞাসা করলে বলে, পলাশ বলেছে আমি নাকি আকাশকে মেরে ফেলেছি। এটা শোনার পর আমি হারিয়ে গেলাম। আমি বাবাকে জিজ্ঞাসা করলাম পলাশ কোথায়। বাবা বললেন উনি জানেন না, বাহিরের কোলাহল বেড়েই চলেছে। আমি রাগে আলমারির নিচ থেকে বড় একটা দা বের করে ছুটে যাবার চেষ্টা করলাম এবং চিৎকার করে বললাম, সবাইকে মেরে ফেলবো, আমাকে আসতে দে। কিন্তু তখনই মা আমার সামনে বাধা হয়ে দাঁড়ায় এবং বলে, কি করছিস তুই? ওরা তোকে পেলে মেরে ফেলবে। আমি শুনতে চাইলাম না, কিন্তু বাবা মা জোর করে আটকায় আমাকে, কারণ আমি বাবা মায়ের একমাত্র সন্তান। তখন রাত বাজে 4টা। ঘণ্টাখানেক পরে পুলিশ আসলো এবং আমাকে থানায় নিয়ে গেল। যেহেতু একজন সাক্ষী নিজের চোখে দেখেছে আমি নিজের হাতে আকাশকে হত্যা করেছি, তাই লাশটা পোস্টমর্টেম করলো না। আমার জীবন শেষ হতে চলেছে, কারণ সুব্রত তখন পলাতক আর আমার কোনো কথা কেউ বিশ্বাস করছে না। আমি কেন মারলাম তার কারণ না বলাতে আমাকে প্রতিদিন রিমান্ডে নেওয়া হতো। আমি যতক্ষণ নিস্তেজ না হতাম ততক্ষণ নানাভাবে আঘাত করা হতো। এভাবে 6 দিন যাবার পর সুব্রতকে পুলিশ খুঁজে পেল এবং জিজ্ঞাসাবাদ করার পর তার কথার সাথে আমার কথার মিল পেয়ে লাশটা পোস্টমর্টেম করার সিদ্ধান্ত নিল। কবর থেকে লাশ তুলে পোস্টমর্টেম করার পর রিপোর্ট অনুযায়ী তার মরার কারণ হলো ব্রেন স্ট্রোক। আমি আর সুব্রত ছাড়া পেলাম এবং পলাশের মিথ্যা সাক্ষীর কারণে অনেক টাকা জরিমানা করল আদালত প্রথম। কিন্তু একদিন রাতে আমি আমার রুমে একা শুয়েছিলাম। হঠাৎ অনুভব করতে পারি আমার পাশে কেউ শুয়ে আছে। এত বাজে গন্ধ আর শ্বাসকষ্ট হচ্ছিল আমার। আমি পাশে ঘুরতেই দেখি আকাশ আমার দিকে তাকিয়ে। আমি চিৎকার করলাম আর চিৎকার শুনে বাবা মা দরজার কাছে এসে আমাকে দরজা খুলতে বলে। আমি দরজা খুলতে যাব তখনই আকাশ আমাকে আঘাত করা শুরু করে। আমি আকাশের হাত ধরে আটকানোর চেষ্টা করলেও আমার হাতের আঙ্গুল ভেঙে ফেলে। আমি ব্যথায় কাতরাচ্ছি। বাবা মা অনেক চেষ্টা করে ভেতরে আসতে পারছে না। হঠাৎ সব ঠান্ডা। আমি হামাগুড়ি দিয়ে দরজার কাছে যাওয়ার চেষ্টা করি, কিন্তু তখনই আকাশ বলে ওঠে, তুই আমার সাথে চল ভাই। তারপর কান্না শুরু করে। একটু পরে এসে আমার মাথায় আঘাত করে এবং আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরতেই দেখি আমি হসপিটালে এবং আমার পাশে বাবা মা সহ অনেক আত্মীয় স্বজন মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আমার দিকে সবাই তাকিয়ে আমি সব খুলে পড়লাম এবং সিদ্ধান্ত নিল আমাকে ইন্ডিয়াতে পাঠিয়ে দিবে। তারপর আমি ইন্ডিয়াতে যাই। সব স্বাভাবিক হয়ে যায়। 1.5 বছর পর দেশে ফিরে আসলে আবার সেই ঘটনা শুরু হয়। মানে ও আমার পিছু ছাড়েনি। ওঝা কবিরাজ দেখাতে দেখাতে বিরক্ত হয়ে যায়। তারপর বরাবরের মতো দেশ ছাড়ার সিদ্ধান্ত নেই। প্রথমে ভেবেছিলাম সিঙ্গাপুর যাব, এজন্য পাসপোর্ট জমা দেই। যে রাতে পাসপোর্ট জমা দিলাম ওই রাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় এবং খেয়াল করি সব অন্ধকার। ফোনটা হাতে নিয়ে বাথরুমে যাই, কিন্তু বাথরুম থেকে বের হতেই অনুভব করলাম আবার সেই বাজে গন্ধটা নাকে আসছে। আমি কিছু খারাপ হবার আগেই দরজার কাছে যাই এবং দরজাটা খুলতে যাব তখনই বিকট কণ্ঠে শুনতে পেলাম, তুই এই জায়গা ছেড়ে কোথাও যাবি না। আমি দরজা খুলে অন্য রুমে চলে যাই এবং বাবা মাকে বলি। বাবা মা আমাকে নিয়ে একজন নামকরা কবিরাজের কাছে যান। উনি আমাকে দেখে সব বুঝতে পারেন কেন আমার শরীরের অবস্থা এত খারাপ। যে কেউ দেখলে বলবে আমার কঠিন কোনো রোগ হয়েছে। উনি একটা গোল বৃত্তের ভেতরে একটা তারার মতো আঁকা জায়গায় 5টা মোমবাতি জ্বালিয়ে আমার চোখে কালো কাপড় বেঁধে আকাশের আত্মাকে ডাকার চেষ্টা করেন, কিন্তু সফল হন না। তারপর বাবা মাকে ডেকে বলেন, এই আত্মা বসে আনা সম্ভব না, তাই আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ও নাগালের বাহিরে পাঠিয়ে দিতে হবে এবং সেটা করতে হবে আগামী আমাবস্যা রাতের আগে, না হলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে।
আমাবস্যা হতে বাকি আর মাত্র ৮ দিন। তাই বাবা মা আমাকে ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেন। কিন্তু বাবার একজন বন্ধু ছিল, উনি বললেন আমাকে লিবিয়া পাঠাতে, যাতে ইউরোপে গিয়ে জীবন সাজাতে পারি। প্রথমে রাজি না হলেও পরে আমার বাবা মা রাজি হলো। পাসপোর্ট জমা দেবার পর আমার ভিসা আসলো। তারপর আমি এখানে চলে আসি। বিশ্বাস করুন, লিবিয়ায় এসেছি মাত্র ১ মাস হলো। এর মধ্যে ১ মিনিটের জন্য আমি হাসতে পারিনি। মনে হয় নরকে আছি। আসলে কেউ না আসলে বুঝবে না জায়গাটা কতটা ভয়ঙ্কর। আর কিছু বললাম না। লিসেনারদের কাছে ক্ষমা প্রার্থী। যদি আমার এই ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ধন্যবাদ এতক্ষণ আমাকে শোনার জন্য। সবাইকে বিদায় জানিয়ে শেষ করছি আমার আজকের ঘটনা। সাদ ভাইয়ের কাছে আমার অনুরোধ, আমার ইমেল এবং ফোন নাম্বার কারোর সাথে শেয়ার করবেন না। তো এই ছিল আপনার দারুণ একটি ঘটনা। না, আমি আপনার ইমেল এবং ফোন নাম্বার কারোর সাথে শেয়ার করছি না। তো বন্ধুরা, আশা করছি যে এই ঘটনাটি আপনারা যারা শুনলেন তাদের ভালো লেগেছে। আর তিনি কত কষ্ট করে এই ঘটনাটি লিখেছেন সেটা আমি অনুভব করতে পারছি। কারণ কারণ খুব অল্প সময়ের জন্য তিনি ইন্টারনেট পান এবং সেই সময়ের মধ্যেই তিনি পরিবারের সাথে যোগাযোগ করেন, আমাদের শো ডাউনলোড করেন। আবার তার মধ্যেই কোনো একটা সময় হয়তো এই ইমেলটাও ওনাকে পাঠাতে হয়েছে। আপনি ভালো থাকবেন ভাই। আপনার জীবনের সমস্যাগুলো আল্লাহ তাআলা দূর করে দিন, সেই প্রার্থনাই করি। তো সত্যি ঘটনাটা অসাম একটা ঘটনা। এবং ঘটনাটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সাদ ভাই। আমি আপনার শোয়ের নিয়মিত শ্রোতা। আজ আপনাকে যে ঘটনাটি লিখতে বসেছি সেটি কোনো শোনা গল্প নয়, বরং আমার নিজের চোখে দেখা এক ভয়াবহ অভিজ্ঞতা। আজ থেকে প্রায় ৭-৮ বছর আগের কথা। তখন আমি সবেমাত্র ইন্টারমিডিয়েট শেষ করেছি। আমাদের গ্রামটা ঠিক কেমন ছিল তা বলে বোঝানো যাবে না। ঘন জঙ্গল, বিশাল বিল, আর তার পাশেই আমাদের পুরনো কবরস্থান। গ্রামের মানুষের বিশ্বাস ছিল সন্ধ্যার পর ওদিকে কেউ গেলে সে আর সুস্থ ফিরে আসে না। সাদ ভাই, ঘটনাটা শুরু হয় আমার এক বন্ধুকে নিয়ে, যার নাম ছিল জাহিদ, ছদ্মনাম। জাহিদ গ্রামের এক সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে হলেও সে পাগল ছিল পাশের পাড়ার এক মেয়ের জন্য। মেয়েটি ছিল গ্রামের জমিদারের নাতনি, নাম তার শায়লা। দেখতে অপার্থিব সুন্দরী, কিন্তু জাহিদের মতো ছেলেকে সে কোনো দিন পাত্তাই দেয়নি। জাহিদ ধীরে ধীরে কেমন যেন হয়ে যাচ্ছিল। সে আর কারোর সাথে মিশত না, দিনরাত অন্ধকার ঘরে একা বসে থাকত। একদিন গভীর রাতে জাহিদ আমার দরজায় কড়া নাড়ল। আমি দরজা খুলতেই দেখি তার চেহারা পুরো ফ্যাকাশে, চোখের নিচে কালো দাগ। সে আমাকে শুধু বলল, দোস্ত, আজকে রাতে আমাকে একটু সাহায্য করবি? শায়লা আমার হবে, আজ রাতেই ও আমার কাছে চলে আসবে। আমি ভেবেছিলাম সে হয়তো কোনো উপহার বা চিঠি নিয়ে যেতে বলেছে, কিন্তু ও আমাকে নিয়ে গেল গ্রামের শেষ সীমানায়, যেখানে এক তান্ত্রিকের ডেরা ছিল। সেই তান্ত্রিকের চেহারা ছিল কুচকুচে কালো, চোখগুলো জ্বলন্ত আগুনের মতো লাল। তান্ত্রিক জাহিদকে বলল, আজ আমাবস্যার রাত, যদি সেই লাশটা জোগাড় করতে পারিস তবেই মেয়েটা তোর বশ হবে, না হলে তোর নিজের জীবনও থাকবে না। আমি ভয় কাঁপতে লাগলাম। সাদ ভাই, বুঝতে পারলাম ওরা কোনো নিষিদ্ধ কালো জাদুর পরিকল্পনা করছে। জাহিদকে ফেরাতে চাইলাম, কিন্তু ও তখন অন্য এক জগতে। তান্ত্রিক আমাদের নিয়ে রওনা দিলেন সেই পুরনো কবরস্থানের দিকে। চারিপাশটা কেমন জানি থমথমে, ঝিঝি পোকার ডাকও যেন হঠাৎ বন্ধ হয়ে গেল। কবরের মাটির ঘ্রাণ আর পচা পাতার গন্ধে নিঃশ্বাস নেওয়া দায় হয়ে পড়েছিল। কবরস্থানের এক কোণে একটি নতুন কবরের কাছে গিয়ে তান্ত্রিক থামল। খবর নিয়েছিল সে কয়েকদিন আগে এক তরুণী সেখানে সমাহিত হয়েছে। তান্ত্রিকের নির্দেশে জাহিদ কোদাল চালাতে শুরু করলো। আমি শুধু পাথর হয়ে দাঁড়িয়েছিলাম। যখন কবরের মুখটা খোলা হলো, সাদ ভাই, বিশ্বাস করুন, সেই লাশের পচন তো দূরের কথা, তার শরীর থেকে যেন এক অদ্ভুত উগ্র সুগন্ধ বের হচ্ছিল। মনে হচ্ছিল মেয়েটা যেন কেবল ঘুমিয়ে আছে। তান্ত্রিক তখন শুরু করলো তার পৈশাচিক সাধনা। লাশের কপালে সিঁদুরের তিলক লাগিয়ে বের বের করে কিছু মন্ত্র পড়তে লাগলো। হঠাৎ বাতাসের গতি বদলে গেল। চারিপাশের বড় বড় নারিকেল গাছগুলো এমন ভাবে তুলতে লাগলো যেন ভেঙে আমাদের উপর পড়বে। তান্ত্রিক জাহিদকে বলল, এবার ওই লাশের হাত থেকে একটা আঙ্গুল কেটে নিতে হবে।
এবং সেই রক্ত দিয়ে শায়লার নামে এই পান পাতাটা ভিজিয়ে দিতে হবে। জাহিদ যখন ছুরিটা হাতে নিল ঠিক তখনই ঘটল সেই ঘটনা। কবরের ভেতর থেকে এক অদ্ভুত গঙ্গানির শব্দ এলো। মনে হলো যেন মাটি ফুঁড়ে অসংখ্য আত্মা একসাথে চিৎকার করে উঠল। আমি দেখলাম কবরের সেই মৃত মেয়েটি ধীরে ধীরে তার চোখ মেলল। সেই চোখ মানুষের চোখ ছিল না সাদ ভাই, ধবধবে সাদা, কোনো মণি নেই। মেয়েটি হঠাৎ জাহিদের হাতটা খপ করে ধরে ফেলল। জাহিদ চিৎকার করতে চাইল, কিন্তু ওর গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছিল না। তান্ত্রিক তখন ভয়ে তার আসন ছেড়ে দৌড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু অন্ধকার জঙ্গলের ভেতর থেকে কি এক অশরীরী ছায়া এসে তাকে চাপটে ধরল। আমি শুধু দেখলাম সেই তান্ত্রিকের শরীরটা শূন্যে ঝুলে আছে এবং তার হাড় ভাঙার মরমর শব্দ চারিপাশ কাঁপিয়ে দিচ্ছে। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াইনি। জীবনের সবটুকু শক্তি দিয়ে দৌড়ে বাড়িতে ফিরেছিলাম। পরদিন সকালে খবর পাওয়া গেল জাহিদকে সেই কবরস্থানের পাশে অচেতন অবস্থায় পাওয়া গেছে। তার পুরো শরীর যেন কেউ নখ দিয়ে ছিঁড়ে ফেলেছে। আর সেই তান্ত্রিক, তাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন সাদ ভাই? ওই ঘটনার ঠিক 3 দিন পর শায়লা হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায়। আজও গ্রামের মানুষ গভীর রাতে কবরস্থানের পাশ দিয়ে যাবার সময় এক তরুণীর হাসির শব্দ পায়। জাহিদ এখন বেঁচে আছে ঠিকই, কিন্তু সে আর কথা বলতে পারে না। সারা দিন শুধু দেওয়ালের দিকে তাকিয়ে থাকে আর মাঝে মাঝে ফিসফিস করে বলে, সে আসছে, সে কবরের ভেতর থেকে আসছে। সাদ ভাই, কালো জাদুর পরিণতি কোনো দিন ভালো হয় না। নিজের লালসা মেটাতে মানুষ যখন শয়তানের হাত ধরে, তখন শয়তান শুধু তার জীবন নয়, তার আত্মাও কেড়ে নেয়। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। থ্যাংক ইউ সো মাচ আপনাকে অসম্ভব সুন্দর একটি কালো জাদুর ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আশা করছি এই ঘটনাটি দর্শক শ্রোতাদের ভালো লেগেছে, এবং আপনার জীবনে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে এবং সেটা আপনি আমাদেরকে শেয়ার করতে চান, তাহলে অবশ্যই দেরি না করে ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেলে আপনারা আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। এবং আপনারা যদি আমাকে ঘটনা পাঠান, আমরা পরবর্তীতে সেই সব ঘটনা আমাদের শ্রোতা বন্ধুদের সামনে উপস্থাপন করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। পরবর্তীতে আবারও নতুন এপিসোড নিয়ে হাজির হব আপনাদের সামনে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের আজকের ঘটনার মূল অংশে। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আমাদের গ্রামটার পশ্চিম পাশে একটা বিশাল বিল আছে। বর্ষায় সেটা নদীর মতো ফুলে ওঠে, আর শীতকালে কাদা আর সরু পানির রেখা ছাড়া কিছুই থাকে না। ছোটবেলা থেকেই শুনে আসছি ওই বিলে রাতের পর মাছ মারতে যাওয়া ভালো না, কিন্তু গরিবের কাছে ভয় বলে আলাদা কিছু থাকে না, পেটের ভয়ই বড়। এই গল্পটা আমাদের গ্রামের রাশেদের। এখনো সে বেঁচে আছে, কিন্তু আগের মতো না। আর এই ঘটনাটা আজ থেকে প্রায় 15 বছর আগের। রাশেদ তখন 20-21 বছরের ছেলে। বাবা মারা গেছে ছোটবেলায়। সংসারে শুধু সে আর তার মা। মাটির ঘর, খড়ের ছাউনি, পেটে ভাত জোটে না প্রতিদিন। দিনমজুরির কাজ না পেলে রাতে বিলে গিয়ে মাছ মেরে বাজারে বেচত। সেদিনও তেমনই এক রাত। আকাশে চাঁদ আধখানা, কুয়াশা নেমেছে, বাতাসে কাঁচা পানির গন্ধ। রাশেদ হাতে ট্যাটা আর একটা ছোট্ট হারিকেন নিয়ে নেমেছিল বিলে। পানি হাঁটুর উপরে, চারিপাশ নিস্তব্ধ, মাঝে মাঝে ব্যাঙ ডাকছে। সে ধীরে ধীরে ট্যাঁটা ছুঁড়ে ছোট মাছ তুলছিল। হঠাৎ বিলের মাঝখান থেকে একটা অদ্ভুত ঢেউ উঠল। বাতাস নেই, তবু পানি যেন নিজে নিজে কাঁপছে। রাশেদ থেমে গেল। হারিকেনের আলো একটু উঁচু করে ধরল। তখন সে দেখল দূরে পানির উপর যেন কেউ দাঁড়িয়ে আছে। প্রথমে ভাবল অন্য জেলে, কিন্তু অবয়বটা স্থির আর পায়ের নিচের পানি তুলছে না। তার বুকে ধরফর করতে লাগলো। সে ডাকলো, কে? কোনো উত্তর নেই, কিন্তু কয়েক সেকেন্ড পর খুব ঠান্ডা একটা বাতাস এসে হারিকেনের আলো কাঁপিয়ে দিল। অবয়বটা ধীরে ধীরে কাছে আসতে লাগলো। পানি ছিটছে না, শব্দ নেই। রাশেদ পেছোতে চাইল, কিন্তু পা যেন কাদায় আটকে গেছে। তখন খুব স্পষ্ট একটা গলা শোনা গেল, মানুষের মতো, আবার না। রাতে মাছ মারিস? রাশেদের গলা শুকিয়ে গেল। সে বলল, পেটের দয়া। অবয়বটা আরো কাছে এলো।
এখন স্পষ্ট দেখা যায় উঁচু লম্বা, চোখ দুটো হালকা সবুজ আলোয় জ্বলছে, শরীর ধোয়ার মতো আবার স্থির। সে বলল, এ বিল আমার। রাশেদ কাঁপতে কাঁপতে বলল, আমি গরিব, আমার মা ছাড়া কেউ নেই। কথাটা বলেই সে বুঝতে পারল ভুল বলেছে কিনা, কিন্তু অবয়বটা থেমে গেল। কয়েক মুহূর্ত চুপ, তারপর গলা বদলে গেল, আগের মতো কঠিন না, একটু গভীর। বলল, মা আছে? রাশেদ মাথা নেড়ে বলল, হ্যাঁ আছে। তখন সেই জিন ধীরে হাত তুলল, তার হাতের ভেতর থেকে একটা ছোট কালচে পাথর বের হলো। পাথরটা অদ্ভুত, যেন ভেতরে আলো আছে। সে বলল, এটা রাখ, যতদিন তোর কাছে থাকবে কেউ তোকে ছুতে পারবে না, কিন্তু হারাইলে। বাকিটা সে শেষ করল না। পাথরটা রাশেদের হাতে তুলে দিল। পাথর ছোঁয়ার সাথে সাথে রাশেদের হাত বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে চোখের পলক ফেলল, আবার তাকাতেই অবয়বটা নেই। বিল শান্ত, শুধু দূরে কুয়াশা। রাশেদ অনেকক্ষণ স্থির দাঁড়িয়েছিল, তারপর পাথরটা আঁকড়ে ধরে ঘরে ফিরে আসে। তার মা দেখে বলে, এত ফ্যাকাশে কেন? সে কিছু বলেনি, শুধু পাথরটা লুকিয়ে রাখলো। কিন্তু সে জানতো ওটা কোনো সাধারণ পাথর না। আর জিনের কথা শেষ হয়নি, কারণ সে শেষ বাক্যটি বলেনি, হারাইলে। সেই অর্ধেক কথা রাশেদের মাথায় গুঞ্জনের মতো বাজছিল। আর তখনও সে জানতো না পাথরটা একদিন হারিয়ে যাবে, আর সেদিন থেকেই শুরু হবে আসল ভয়। রাশেদ সেই রাতের পর থেকে বদলে গেল। বাহির থেকে স্বাভাবিক, কিন্তু ভেতরে ভেতরে সে বুঝে গেছিল ওর জীবন এখন আর শুধু দরিদ্র নেই, অন্য কিছু জড়িয়ে আছে। কালচে পাথরটা সে একটা পুরনো টিনের বক্সে রাখলো, মুড়িয়ে রেখে দিল। কিন্তু আশ্চর্যের বিষয়, পাথরটা যতবার হাতে নেয় তার শরীরের ভিতর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়, আবার অদ্ভুত শক্তিও অনুভব করে। পরের কয়েক রাত সে ইচ্ছা করে বিলে যায়নি, কিন্তু ঘরে বসে থেকেও শান্তি পায় না। মাঝরাতে সে শুনতে পায় বিলের দিক থেকে ঢেউয়ের শব্দ, যেন কেউ ডাকছে। এক রাতে তার মা ঘুমিয়ে, রাশেদ বাহিরে উঠোনে বসেছিল। হঠাৎ সে স্পষ্ট শুনল, রেখেছিস তো? সেই একই গলা, বাতাসে কাঁচা পানির শব্দ। সে তাড়াতাড়ি ঘরে গিয়ে পাথরটা বের করলো। পাথরটা হালকা গরম, যেন কেউ ছুঁয়ে গেছে। সে বুঝল জিন তাকে দেখছে। তৃতীয় রাতে আবার বিলে গেল সাহস করে। এবার সে একা না, পাথরটা পকেটে। বিলের মাঝখানে দাঁড়াতেই আগের মতো ঢেউ উঠল। কুয়াশার ভেতর সেই অবয়ব ফুটে উঠল। জিন এবার কাছে এসে বলল, কে? ভয় কমেছে? রাশেদ কাপা গলায় বলল, আপনি কেন দিছেন? জিনের চোখের আলো একটু নরম হলো, বলল, মা আছে, মায়ের দোয়া শক্ত। তারপর হঠাৎ তার স্বর কঠিন হয়ে গেল, কিন্তু একটা কথা ভুলবি না, এই বিলের মাছ তোর না, ভাগ আছে। রাশেদ মাথা নেড়ে বলল, আমি শুধু পেটের জন্য। জিন কিছুক্ষণ তাকিয়ে থেকে মিলিয়ে গেল। সেই রাতের পর অদ্ভুত ব্যাপার শুরু হলো। রাশেদের জালে বড় মাছ উঠতে লাগলো। যতবার বিলে যায় কিছু না কিছু পায়। গ্রামের লোক অবাক, বলে, তোর কপাল খুলেছে। কিন্তু রাশেদ জানে কপাল না, পাথর। সে নিয়ম মেনে চলে, বিলের এক কোণ ছাড়া আর কোথাও যায় না। কিন্তু গরিবদের জীবনের শান্তি বেশি দিন টেকে না। একদিন বাজার থেকে ফেরার সময় কয়েকজন ছেলে পেলে তাকে ধাক্কা দেয়। সে পড়ে যায়। ঘরে এসে দেখে পকেট ফাঁকা, পাথর নেই। তার বুক ধক করে ওঠে। সে সব কাপড় তল্লাশি করে, টিনের বক্স দেখে, নেই। মনে পড়ে যাবার সময় হয়তো পকেট থেকে পড়েছে। রাত হয়ে গেছে। সে হারিকেন নিয়ে দৌড়ে যায় বাজারের পথে। তারপর বিলে, কাদা পানি, অন্ধকার, কোথাও পাথর নেই। ঠিক তখন বিলের মাঝখান থেকে হঠাৎ ঢেউ ওঠে। কুয়াশা ঘন হয়ে যায়। সেই কলা এবার আর নরম না। রাখতে পারলি না? রাশেদের বুকের ভেতর বরফ জমে যায়। সে কাঁপতে কাঁপতে বলে, হারাইছে, কিন্তু ইচ্ছা কইরা হারাই নাই। জিনের অবয়বে এবার আগের চেয়ে ভয়ঙ্কর, চোখের আলো তীব্র। সে ধীরে ধীরে কাছে আসে। পানি কাঁপছে, গলা ভারী। আমি বলেছিলাম। বাকিটা শেষ করে না। রাশেদ হাঁটু গেড়ে বসে পড়ে, বলে, মায়ের দোয়া করেন। কয়েক সেকেন্ড নিস্তব্ধতা। তারপর জিন খুব নিচু স্বরে বলে, হারাইলে দায় তোর। হঠাৎ ঠান্ডা বাতাসে সে
রাশেদের বুকের উপর আঘাত করে। সে মনে করে কেউ তাকে জোরে ধাক্কা দিল। চোখের সামনে অন্ধকার নেমে আসে। যখন সে জ্ঞান ফেরায় তখন ভোর হয়ে গেছে। বিল শান্ত, কিন্তু তার ডান পা অসাড়। সে উঠতে চায়, পারে না। কোমর থেকে নিচে যেন শরীর নেই। কাঁদতে কাঁদতে হামাগুড়ি দিয়ে কোনো মতে ঘরে ফেরে। তার মা দেখে চিৎকার করে ওঠে। গ্রামের লোকজন আসে। ডাক্তার বলে হঠাৎ পক্ষাঘাত, কিন্তু রাশেদ জানে এটা রোগ না, এটা রাগ। আর সেই কালচে পাথরটা এখন কোথায় সে জানে না। কিন্তু সেই রাতের পর থেকে বিলের দিক থেকে মাঝে মধ্যে এখনো শোনা যায়, কথা ভাঙলি। রাশেদ সেদিন ভোরে যখন হামাগুড়ি দিয়ে ঘরে ফিরল, তার মা প্রথমে ভেবেছিল হয়তো কাদায় পিছলে আঘাত পেয়েছে, কিন্তু কোমর থেকে নিচে একদম শক্ত, ঠান্ডা, অসাড়। এটা কোনো সাধারণ আঘাত না। গ্রামের ডাক্তার এসে বলল হঠাৎ স্ট্রোকের মতো কিছু হয়েছে, কিন্তু রাশেদ চোখ নামিয়েছিল। সে জানে এই ঠান্ডা বাতাস, ওই ধাক্কা, ওই গলা, হারালে দায় তোর। পাথর হারানোই তার শাস্তি। কয়েকদিনের মধ্যে খবর ছড়িয়ে গেল রাশেদ পঙ্গু হয়ে গেছে। কেউ বলল বদনজর, কেউ বলল ভাগ্য, কিন্তু তার মা রাতে ঘুমোতে পারত না। কারণ মাঝরাতে ঘরের ভেতর ভেজা কাদার গন্ধ আসে। এক রাতে রাশেদ শুয়ে আছে, হঠাৎ তার অসাড় পায়ের আঙ্গুলে বরফের মতো ঠান্ডা স্পর্শ। সে নড়তে পারে না, চিৎকার করতে পারে না। কানের কাছে সেই গলা, রাখতে পারলি না। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সে ফিসফিস করে বলে মাফ করুন। জবাব আসে না, শুধু হালকা ঢেউয়ের মতো শব্দ, যেন বিল ঘরের ভেতর ঢুকে পড়েছে। পরদিন সকালে তার মা দেখেন রাশেদের বিছানার পাশে মেঝেতে ভেজা কাদার দাগ। ঘরের দরজা বন্ধ ছিল, তবু দাগ ভেতরে। কয়েকদিন পর ব্রাহ্মণ ফকির ডাকা হলো। তারা ঝাড়ফুঁক করে দোয়া পড়ে। এক বৃদ্ধ ফকির চুপ করে রাশেদের চোখের দিকে তাকিয়ে অনেকক্ষণ, তারপর বলল ওর উপর হাওয়ার দায় আছে। এই কথাটা শুনে রাশেদের বুক ধক করে ওঠে। ফকির বলল কিছু পাইছিলি, হারাইছিস। রাশেদ মাথা নামিয়ে রাখে। মা কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করে কি করব? ফকির বলে যা হারাইছে তা ফেরত দিতে পারবি না, কিন্তু মানতে হবে। সেই রাতেই রাশেদ স্বপ্ন দেখে সে আবার বিলে দাঁড়িয়ে, পানি হাঁটুর উপর, তার পা সচল, সামনে সেই জিন। এবার অবয়বটা আগের মতো ভয়ঙ্কর না, কিন্তু কঠিন। সে বলে দয়া করেছিলাম, শর্ত ভেঙেছিস। রাশেদ কাঁদতে কাঁদতে বলে আমি গরিব, ইচ্ছা করে না। জিন কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর বলে তোর মা আছে, তাই শেষ করিনি। এই কথাটা শুনে রাশেদের বুক ঠান্ডা হয়ে যায়। শেষ করিনি মানে? সে জিজ্ঞাসা করতে পারে না। জিন আবার বলে পাথর নেই, তাই তুই চলবি না। ঠিক তখন স্বপ্ন ভেঙে যায়। ভোরের আলো, কিন্তু রাশেদের পা এখনো অসাড়। সেদিন থেকে সে আর কখনো বিলে যায়নি, কিন্তু বিল তাকে ছাড়েনি। মাঝে মাঝে গভীর রাতে তার ঘরের বাহিরে পানির ছলাৎ ছলাৎ শব্দ শোনা যায়। তার মা দরজা খুলে দেখে কেউ নেই, শুধু উঠোনের কোণে ছোট কালচে পাথরের মতো কিছু পড়ে আছে। আবার ভোরে মিলিয়ে যায়। রাশেদ বুঝে গেছে ওটা ফেরত না, ওটা স্মরণ করানো। শর্ত ভাঙার শাস্তি শেষ হয়নি, কিন্তু জিন পুরো শক্তি নেয়নি। কেন? কারণ সে বলেছিল মা আছে। এই কথার মানে তখনও পুরো বোঝা যায়নি। আর বিলের ভেতর তখনও অন্ধকার নড়ে ওঠে মাঝে মধ্যে, যেন অপেক্ষা করছে। রাশেদের পক্ষাঘাতের পর গ্রাম ধীরে ধীরে বিষয়টা ভুলতে শুরু করলেও বিল ভোলেনি। কারণ প্রতি বৃহস্পতিবার রাতেই ঠিক একই সময়ে ঘরের ভেতর হালকা কুয়াশা জমে ওঠে। রাশেদের মা এখন আর একা ঘুমোতেন না, ছেলের পাশে বসেই ঘুমিয়ে পড়তেন। কিন্তু এক রাতে তিনি টের পেলেন ঘরের ভেতরের বাতাস ঠান্ডা হয়ে গেছে। হারিকেনের আলো দপ করে উঠল। রাশেদ নড়তে পারে না, কিন্তু তার চোখ খোলা। সে স্পষ্ট দেখল দরজার ফাঁক দিয়ে কাদা ঢুকছে, যেন কেউ পানির ভেতর থেকে হেঁটে আসছে। তারপর সেই গলা, এবার আগের চেয়েও ধীর, ভারী। দয়া শেষ হয়নি। রাশেদের বুকের ভেতর কাঁপুনি। সে কাঁদতে কাঁদতে বলল মায়ের দোহাই। জিনের অবয়ব এবার পুরো ঘরে ফুটে উঠল। মাথা প্রায় ছাদের কাছে, চোখে আগের মতো আগুন নেই, কিন্তু গভীর অন্ধকার। সে বলল পাথর ছিল বাঁধন, তোকে ছুতে পারত না কেউ। তুই হারিয়েছিস, এখন তোর দেহ অর্ধেক,
এই কথা শুনে রাশেদের মা কিছু বুঝতে না পেরে কোরআন পড়তে লাগলেন। জিন তার দিকে তাকালো দীর্ঘ সময়, তারপর খুব নিচু স্বরে বলল, মায়ের দোয়া ডাল। সে এক পা এগোলো, কিন্তু হঠাৎ যেন অদৃশ্য দেওয়ালে ঠেকে গেল। তার অবয়ব কেঁপে উঠল। সে গর্জে উঠল না, বরং বলল, শেষ নেই এখনো। এই কথার সঙ্গে সঙ্গেই ঘরের কুয়াশা মিলিয়ে গেল। রাশেদ নিঃশ্বাস ফেলতে পারল। পরদিন সকালে গ্রামের লোকজন বলল, বিলের এক কোণে নাকি রাতে আগুনের মতো দেখা গেছে, কিন্তু কেউ কাছে যায়নি। কয়েকদিন পর এক কিশোর বলল, বিলের ধারে খেলতে গিয়ে কাদার ভেতর একটা কালচে পাথর পায়। সে সেটা নিয়ে বাড়ি যায়। রাতেই তার জ্বর ওঠে। সে প্রবল বকতে থাকে, রাখবি না। গ্রাম আতঙ্কিত। পাথরটা দ্রুত বিলে ফেলে দেওয়া হয়। জ্বর সেরে যায়। এই ঘটনার পর ব্রাহ্মণ ফকির আবার ডাকা হয়। তারা বলেন, যা একবার দেওয়া হয় তা ফেরত না দিলে শাস্তি নেই, কিন্তু সব ফেরত মানুষ নিতে পারে না। রাশেদ তখন বিছানায় শুয়ে শুধু শুনছিল। তার পা এখনো অচল, কিন্তু মাঝে মাঝে সে অনুভব করে অসার পায়ের ভেতর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়, যেন বিলের পানি শরীরের ভেতর দিয়ে ঢুকে আছে। এক রাতে সে মাকে বলে, মা, আমি বাঁচছি তোর জন্য। তার মা কাঁদতে কাঁদতে বলে, আল্লাহর রহমত। কিন্তু রাশেদ জানে রহমত আর রাগ একসাথে তাকে ঘিরে আছে। জিন পুরো নেয়নি, কিন্তু ছাড়েও নি। সে শুধু সীমা টেনে দিয়েছে। পাথর ছিল সুরক্ষা, পাথর হারানো ছিল শর্ত ভাঙা। আর এখন রাশেদও বেঁচে আছে, কিন্তু অর্ধেক। বিলের দিকে তাকালে তার বুক কেঁপে ওঠে, কারণ সে জানে জিন কথা রাখে, আর শর্ত ভাঙলে দয়া থাকলেও শাস্তি থামে না। শেষটা তখনও আসেনি, কারণ জিন শেষ কথা বলেনি, শুধু বলেছে, শেষ নেই এখনো। শেষ নেই এখনো এই কথাটা রাশেদের মাথার ভেতর ঘুরতেই থাকলো। সে জানতো ও শাস্তি শুরু হয়েছে, কিন্তু পুরো শেষ হয়নি। বিল যেন তাকে ছেড়ে দিয়েছে, আবার বেঁধেও রেখেছে। পক্ষাঘাতের পর প্রায় 1 মাস কেটে গেল। রাশেদের পা একটুও নড়েনি, কিন্তু অদ্ভুতভাবে তার শরীরের উপরের অংশ শক্তিশালী হয়ে উঠছিল। হাত দিয়ে সে সহজেই ভারী জিনিস তুলতে পারত, যেন ভেতরে অন্যরকম শক্তি কাজ করছে। তার মা মাঝে মাঝে বলতেন, তোর চোখ বদলাইছে। সত্যি বদলেছিল। গভীর রাতে তার চোখে হালকা সবুজ আভা ফুটে উঠত, আবার মিলিয়ে যেত। এক রাতে প্রবল ঝড় ওঠে। বিল উপচে পানি উঠে আসে গ্রামের ভেতরে। সবাই দরজা বন্ধ করে বসে। রাশেদের ঘরের সামনে পানি এসে থামে, তারপর ধীরে ধীরে উঠোনে ঢোকে। কিন্তু আশ্চর্য, পানি ঘরের দরজার সামনে এসে থেমে যায়, ভেতরে ঢোকে না। ঠিক তখন রাশেদ স্পষ্ট শুনতে পেল, মা আছে। সেই একই গলা, এবার ভয় নয়, বরং ঘোষণা। তার মা কাঁদতে কাঁদতে দোয়া পড়ছিল। ঝড় থেমে গেলে দেখা গেল বিলের এক অংশ ভেঙে গেছে, সেই জায়গাটা যেখান থেকে প্রথম রাতে জিন এসেছিল। পরদিন সকালে লোকজন দেখে বিলের কাদায় বড় একটা গর্ত, মাঝখানে অন্ধকার পানি ঘুরছে। কেউ কাছে যায় না। রাশেদ সেদিন রাতে আবার স্বপ্নে বিলে দাঁড়ালো। এবার তার পা সচল, সামনে জিন, আগের মতো উঁচু, চোখ জ্বলছে না। সে বলল, দয়া দি দয়া দিয়েছিলাম, শাস্তি দিলাম, এখন শেখ। রাশেদ জিজ্ঞাসা করল, কি শিখব? জিন বলল, যা দেওয়া হয় তা রক্ষা করতে হয়, গরিব হলেও শর্ত মানতে হয়। রাশেদের বুক কেঁপে উঠল। সে কাঁদতে কাঁদতে বলল, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। জিন দীর্ঘক্ষণ চুপ থেকে বলল, তোরে মারলে মা মরত, তাই অর্ধেক নিলাম। এই কথাটা শুনে রাশেদের চোখ দিয়ে পানি পড়ল। স্বপ্ন ভেঙে গেল। কিন্তু পরদিন সকালে সে অনুভব করল তার ডান পায়ের আঙ্গুলে হালকা অনুভূতি, খুব সামান্য। ডাক্তার বলল হয়তো স্নায়ু ফিরেছে, কিন্তু রাশেদ জানত এটা ডাক্তারি না, এটা অনুমতি। দিন যেতে লাগলো। কয়েক মাস পরে সে লাঠি নিয়ে দাঁড়াতে পারল। পুরো সুস্থ না, কিন্তু পুরো অচল না। বিলের দিকে সে আর যায় না, কিন্তু মাঝে মাঝে দূর থেকে দেখে। ঝড়ের রাতে পানি বাড়লে সে শুধু একটা কথা ফিসফিস করে, রাখতে না পারলে নিস না। গ্রামের মানুষ বলে রাশেদের ভাগ্য খারাপ ছিল। কেউ জানে না পুরোটা, কিন্তু রাশেদ জানে বিলের জিন দয়া করে, কিন্তু শর্ত ভুললে ক্ষমা করে না। আর সেই কালচে পাথরটা কেউ আর কখনো খুঁজে পায়নি। হয়তো বিলের নিচেই আছে, হয়তো আবার কারো হাতে উঠবে। কারণ জিনের দেওয়া জিনিস কখনো পুরো হারায় না, শুধু অপেক্ষা করে কেউ রাখবে।
না কেউ হারাবে। শেষ পর্যন্ত আসল ঘটনাটা ঘটেছিল প্রায় 1 বছর পর। রাশেদ তখন লাঠি নিয়ে হাঁটতে পারে, কিন্তু পুরোপুরি সুস্থ না। গ্রাম ধীরে ধীরে সব ভুলে গেছে, কিন্তু বিল ভোলেনি। বর্ষার এক রাতে হঠাৎ খবর আসে গ্রামের আর এক গরিব ছেলে সোহেল রাতে বিলে মাছ মারতে গিয়ে অদ্ভুত কিছু পেয়েছে। সে নাকি কাদার ভেতর থেকে একটা কালচে পাথর তুলেছে। পাথরটা হাতে নিয়েই সে নাকি চুপ হয়ে গেছে। বাড়ি ফিরে এসে কিচ্ছু খায়নি, শুধু বলছে ভাগ আছে। এই কথা শুনে রাশেদের বুকের ভেতর ধক করে ওঠে। সে জানে চক্র আবার শুরু হচ্ছে। সেদিন রাতেই ঝড় ওঠে, বিলের পানি আবার ফুলে ওঠে। রাশেদ লাঠি নিয়ে কষ্ট করে উঠোনে বের হয়। দূর থেকে বিলের দিকে তাকায়। কুয়াশার ভেতর আগে সেই ঢেউ, তারপর সেই কলা, এবার স্পষ্ট, কিন্তু শুধু তার কানে। শিখছিস? রাশেদ চোখ বন্ধ করে বলে, শিখছি। ঠিক তখন বিলের দিক থেকে হালকা সবুজ আলো জ্বলে ওঠে কয়েক সেকেন্ড, তারপর নিভে যায়। পরদিন সকালে খবর আসে সোহেলের পাথরটা হারিয়ে গেছে, কিন্তু তার কিছুই হয়নি। সে শুধু কাঁদতে কাঁদতে বলেছে, আমি রাখবো না। ব্রাহ্মণ ফকিরেরা বলে, যা শর্ত বুঝে নেয় তাকে পুরো নেয় না। সেদিন থেকে রাশেদ বুঝে যায় তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল উদাহরণ হিসাবে। তার অর্ধেক দেওয়াই ছিল শিক্ষা। জিন তাকে মারেনি, কারণ তার মা ছিল, কিন্তু শর্ত ভাঙার দাগ রেখে দিয়েছে। এখন মাঝে মাঝে রাতে বিলের দিকে তাকালে সে অনুভব করে অন্ধকার নড়ে ওঠে, কিন্তু আর ডাক আসে না। শুধু একবার শেষবারের মতো সে স্বপ্নে সেই জিনকে দেখে। জিন বলে, দয়া আর শাস্তি দুটোই আইন। তারপর কুয়াশার ভেতর মিলিয়ে যায়। রাশেদ আর কখনো বিলে যায়নি। তার মা মারা যাবার পরও সে শপথ ভাঙেনি, কারণ সে জানে জিনের দেওয়া জিনিস আশীর্বাদও হতে পারে, আবার পরীক্ষা। আর যেদিন সে পাথর হারিয়েছিল সেদিনই বুঝেছিল গরিব হওয়া অপরাধ না, কিন্তু শর্ত ভুলে যাওয়া অপরাধ। এখন বিল শান্ত, মাছ আছে, মানুষ যায়, কিন্তু রাত গভীর হলে, কুয়াশা নামলে কেউ কেউ এখনো বলে পানির উপর দিয়ে একটা ছায়া হাঁটে। আর খুব নিচু স্বরে শোনা যায়, রাখতে পারবি? সেই প্রশ্নটা হয়তো এখনো ভেসে আছে। রাশেদের জীবনের সবচেয়ে কঠিন দিনটা এসেছিল তার মায়ের মৃত্যুর পর। এতদিন যে কথাটা জিন বলেছিল মা আছে, সেটাই ছিল তার ডাল। কিন্তু মা চলে যাবার পর সে প্রথমবার সত্যিকারের একা। ঘর নিঃশব্দ, উঠোন ফাঁকা, রাত আরো গভীর লাগে। মায়ের জানাজার পর তৃতীয় রাতে বিলের দিক থেকে আবার সেই পুরনো কাঁচা পানির গন্ধ ভেসে এলো। রাশেদ বিছানায় শুয়েছিল, হঠাৎ অনুভব করলো তার অসাড় পায়ের ভেতর দিয়ে ঠান্ডা স্রোত বইছে। অনেকদিন পর এত স্পষ্ট সে বুঝতে পারল সময় এসেছে। দরজার ফাঁকা দিয়ে কুয়াশা ঢুকলো, তারপর ধীরে ধীরে ঘরের ভেতর সেই অবয়ব তৈরি হলো। আগের মতো ভয়ঙ্কর না, কিন্তু বিশাল। চোখে এবার আগুন নেই, বরং গভীর অন্ধকার। জিন বলল, ডাল নেই। রাশেদের বুক কেঁপে উঠল। সে কাপা গলায় বলল, আমি শিখছি। জিন কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকলো, তারপর বলল, তোরে মারি নাই, অর্ধেক নিছি, কারণ তোর মা ছিল, এখন তুই একা। এই কথার সঙ্গে সঙ্গে ঘরের বাতাস ভারী হয়ে উঠল। রাশেদ অনুভব করল তার বুক চেপে আসছে। সে চোখ বন্ধ করে বলল, আমি আর কখনো লোভ করব না, শর্ত ভাঙব না, বিলের দিকে তাকাবো না। কয়েক সেকেন্ড নিস্তব্ধতা, তারপর জিন ধীরে ধীরে তার কাছে এগিয়ে এলো। রাশেদ মনে করল এবার হয়তো সব শেষ, কিন্তু জিন তার কপালে বরফের মতো ঠান্ডা হাত রাখল, বলল, দয়া শেষ না, শিক্ষা শেষ। সেই মুহূর্তে রাশেদের শরীর কেঁপে উঠল। তার অসার পায়ে আগুনের মতো জ্বালা হলো। তারপর ধীরে ধীরে উষ্ণতা ছড়িয়ে পড়ল। জিন বলল, পাথর ছিল শক্তি, তুই শক্তি রাখতে পারিসনি, তাই শরীর ভাঙছিলাম। এখন রাখবি? রাশেদ কাঁদতে কাঁদতে বলল, রাখবো। জিনের অবয়ব ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। শেষবার সে বলল, শর্ত মানলে বিল তোর শত্রু না। তারপর কুয়াশা সরে গেল। ভোরের আলো ফুটতেই রাশেদ বুঝল তার দুই ভাই অনুভূতি ফিরেছে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, লাঠি ছাড়া, বহুদিন পর নিজের পায়ে। গ্রাম অবাক হয়ে গেল। ডাক্তার বলল, অলৌকিক, কিন্তু রাশেদ জানে এটা চুক্তির শেষ অংশ। সে আর কখনো রাতে বিলে যায়নি। দূর থেকে দেখে, কিছু কাছে না।
মাঝে মাঝে বর্ষার রাতে বিলের উপর সবুজ আভা জ্বলে ওঠে, আবার মিলিয়ে যায়। রাশেদ তখন শুধু ফিসফিস করে বলে, রাখবো। এখন অনেক বছর কেটে গেছে, সে বিয়ে করেছে, সংসার করছে, কিন্তু তার ঘরের এক কোণে এখনো একটা খালি টিনের বক্স রাখা আছে, যেখানে একসময় কালচে পাথরটা ছিল। সে জানে পাথর আর ফেরত আসবে না, কারণ শিক্ষা হয়ে গেছে। আর বিলের চিন সে আছে, দয়া করে শাস্তি দেয়। আর শর্ত মানে শুধু একটা প্রশ্ন মাঝে মাঝে বাতাসে ভেসে আসে, রাখতে পারবি? আর রাশেদ জানে এই প্রশ্নের উত্তরই তার বাঁচা মরা। এই ছিল বিলির জিনের গল্প। একটা গরিব ছেলে, একটা কালচে পাথর, একটা শর্ত, আর দয়া আর শক্তির মাঝখানের এক অদ্ভুত বিচার। সব জিন ভয়ঙ্কর না, কিন্তু সব দয়া নিঃশর্ত না। যা পাওয়া যায় তা রক্ষা করতে হয়, যা শর্তে দেওয়া হয় তা ভুললে মূল্য দিতে হয়। রাশেদ বেঁচে ছিল মায়ের দোয়ায়, অর্ধেক শরীর ছিল শিক্ষা, আর ফিরে পাওয়া শক্তি ছিল প্রতিজ্ঞা। বিল আজও আছে, মাছও আছে, কুয়াশাও নামে, কিন্তু গভীর রাতে যদি কেউ একা পানির ধারে দাঁড়িয়ে থাকে, হয়তো খুব নিচু স্বরে শুনবে, রাখতে পারবি? কারণ বিলের জিন ভুলে যায় না, সে শুধু দেখে, সে কথা রাখে, আর কে হারায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের ঘটনা। আমাকে যিনি ঘটনাটি পাঠিয়েছেন তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এমন একটি গ্রামের মাছ ধরার ঘটনা আপনি আমাদেরকে পাঠিয়েছেন। অনেকেই আপনারা বলেন যে গ্রামের মাছ ধরার ঘটনা আপনারা শুনতে চান, অ্যাম্বুলেন্সের ঘটনা শুনতে চান, ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শুনতে চান। আমি তো সবসময় রেডি আছি আপনাদেরকে শোনানোর জন্য, কিন্তু তার জন্য আপনাদের সবার আগে যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে আমাদেরকে ঘটনা পাঠানো। দেখুন, আপনারা যদি আমাদেরকে ভালো ভালো ঘটনা পাঠান, আমরা কিন্তু আপনাদেরকে সেই ভালো ঘটনাগুলো উপস্থাপন করে শোনাতে পারি। কিন্তু আপনারা যদি না পাঠান, তাহলে কিন্তু আমরা ঘটনা আপনাদেরকে পাঠাতে পারবো না। হয়তো আমাদের জার্নি খুব অল্প সময়ের মধ্যে বন্ধ হয়ে যাবে। তাই আমাদের এই জার্নি লম্বা করতে অবশ্যই আপনাদেরকে ঘটনা পাঠাতে হবে। ঘটনা কোথায় পাঠাবেন সেটা অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের যে মেল আছে, সেই মেলটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেখানে গেলেই ওই মেলে আপনারা আপনার জীবনের ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো পড়ে শোনাতে পারবেন। তারপরও আমাদের মেলটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের ঘটনা পাঠানোর মেল হচ্ছে horrorstoryfm22@gmail.com। স্পেলিংটা বলে দিচ্ছি, horrorstoryfm22@gmail.com। তো এই ছিল আমার আজকের ঘটনা। সত্যি ঘটনাটা অসাধারণ লেগেছে। অনেকদিন পর এমন গ্রামের বিলের ঘটনাগুলো শুনলাম। তো যাই হোক, আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তো চলুন শুনে আসি আমাদের সেই কাঙ্ক্ষিত পরবর্তী ঘটনা। ঘটনাটি কেমন লাগবে সেটাও কিন্তু আমাদেরকে জানাবেন।